অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার স্টার্ট করছি। আমাদের এই চ্যাপ্টারটার নাম কি স্যার? দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন। ওকে, এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8 নম্বর অধ্যায়। নামটা অনেক বড়, রাইট? দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন। তো আমরা অনেকে এই অধ্যায়টাকে সংক্ষেপে কি বলে থাকি জানো? অবচয় হিসাব। কি বলি? অবচয় হিসাব। বেসিক্যালি এই অধ্যায়ে আমরা অবচয় নিয়ে কাজ করব, এর জন্য আমরা সংক্ষেপে এই অধ্যায়টাকে অবচয় হিসাব বলে থাকি। স্যার দৃশ্যমান মানে যেটা দেখা যায়, অদৃশ্যমান মানে কি? যেটা দেখা যায় না। আমাদের সাথে যে লেনদেনগুলো ঘটে সবগুলো লেনদেনকেই কি আমরা দেখতে পাই? নো। যেমন আমি একটু বলি, ধরো আমি নগদ 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম। এই যে 10,000 টাকা দিয়ে একটা ফোন কেনা হলো, এটা একটা দৃশ্যমান লেনদেন, রাইট? এই লেনদেনটা চোখে দেখা গেছে। তো ফোনটাকে আমি 1 বছর ব্যবহার করলাম। এখন বলো তো, এই ফোনের ভ্যালু কি আর 10,000 আছে, নাকি ভ্যালু হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। তুমি কি এটা চোখে দেখেছো? নো, বাট ইউ ক্যান ফিল দ্যাট, রাইট? যে তোমার ফোনের ভ্যালুটা আর আগের মতো নাই। 1 বছর আগে যখন ব্র্যান্ড নিউ ছিল, নতুন কিনেছো, তখন 10,000 ছিল, বাট এখন এটার ভ্যালু আর 10,000 নাই। 1 বছর ইউজ করার কারণে হয়তো এটার ভ্যালু 5,000 কমে গিয়েছে। তো এই যে একটা সম্পদ ব্যবহার করার ফলে এটার ভ্যালু হ্রাস পেল, এটাকে আমরা বলি অবচয়, এবং এটা একটা লেনদেন। বাট এই লেনদেনটাকে আমরা চোখে দেখেছি? নো। এই কারণে অবচয়টাকে আমরা অদৃশ্যমান লেনদেন বলতে পারি। ওকে, এবং অবচয়টা হচ্ছে কি আমাদের জন্য একটা ব্যয়। অবচয়কে আমরা কি বলবো? ব্যয় বলবো। তো আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো কি? এই অধ্যায়ে বেসিক্যালি আমরা যেটা করব, যে একটা সম্পদ আমরা কিনেছি, এই সম্পদটাকে ব্যবহার করার ফলে এই সম্পদের যে ভ্যালু হ্রাস পাবে, অর্থাৎ এই সম্পদের যে অবচয় হবে, আমরা প্রতি বছর সেই অবচয়ের পরিমাণ নির্ণয় করব। এটা হলো আমাদের প্রথম করণীয়। আমরা একটা বাড়ি কিনেছি, মানে আমরা একটা দালান নির্মাণ করেছি, অথবা আমরা একটা গাড়ি কিনেছি, অথবা আমরা কোনো মেশিনারিজ কিনেছি। তো এইগুলো ইউজ করলে কি হয়? ক্ষয় হয়, ফলে এটার ভ্যালু হ্রাস পায়। যতটুকু ভ্যালু হ্রাস পাবে সেটাকে আমরা কি বলবো? অবচয়। তো এই অধ্যায়ে আমাদের করণীয় কি? যে সম্পদের অবচয়ের পরিমাণ নির্ণয় করা। সবাইকে বুঝতে পেরেছ? গুড। অ্যান্ড দেন আমরা কি করব? এই যে প্রতি বছর অবচয় হচ্ছে বা আনুষঙ্গিক আরও কিছু লেনদেন আছে, এই লেনদেনগুলোর জন্য আমরা কি করব? জাবেদা করব। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব? আমরা কিছু খতিয়ান করব, যেমন অবচয় হিসাব, মেশিন হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, হিসাব প্রস্তুত করব। ওকে, এবং তোমরা সবাই জানো যে হিসাব প্রস্তুত করা কথাটার মানে কি? খতিয়ান করা। তো আমরা অল্প কিছু খতিয়ানও এই অধ্যায়ে করব। অ্যান্ড দেন আমরা কি করব? এই যে অবচয়, এটা একটা ব্যয়, এটার ফলে আয় বিবরণীতে কি প্রভাব পড়তেছে আমরা সেই বিষয়টা দেখাবো। অর্থাৎ আয় বিবরণীতে অবচয়ের প্রভাবটা কিভাবে দেখাতে হয় সেটা আমরা শিখব। অ্যান্ড দেন ফাইনালি আমরা যেটা করব, আচ্ছা তোমরা বলো, একটা সম্পদ যখন আমরা কিনি, এটার মূল্য যা থাকে, ব্যবহারের ফলে অবচয় ধার্য করা হলে এটার ভ্যালু কি সেম থাকে, নাকি ভ্যালুটা কমতে থাকে? তাহলে অবচয় ধার্য করার ফলে কি হয়? সম্পদের ভ্যালু কমে যায়। কিভাবে কমে যায়? এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে অবচয়ের প্রভাবটা কেমন হবে। ওকে, তাহলে আমরা এখানে যারা আসছি, আমরা কি সবাই বুঝতে পারলাম যে আমাদের আজকের এই অধ্যায়টার নাম কি? দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন। বেসিক্যালি অদৃশ্যমান লেনদেন বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি? অবচয়কে। অবচয় মানে কি? একটা সম্পদ কেনার পর ব্যবহার করা হলে এটা ক্ষয় হয়, ফলে এটার ভ্যালু হ্রাস পায়। এই যে সম্পদ ব্যবহারজনিত কারণে বা ক্ষয়জনিত কারণে যতটুকু ভ্যালু হ্রাস পেল, সেটাকেই আমরা কি বলবো? অবচয়। ওকে, এবং আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করব, আমরা জাবেদা করব, কিছু খতিয়ানও করব, আয় বিবরণীতে অবচয়ের প্রভাব দেখাবো, আর্থিক অবস্থার বিবরণীতে অবচয়ের প্রভাব দেখাবো। এই 5টা কাজ যদি আমরা করি, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো রকমের কোয়েশ্চেন আসুক, আমরা কিন্তু এটা সলভ করতে পারবো। ওকে, উইদাউট এনি কাইন্ড অফ ডাউট, পারফেক্টলি আমরা কিন্তু আমাদের অ্যান্সারগুলো করতে পারবো। ওকে স্যার, আচ্ছা তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই অধ্যায়ে আমাদের প্রথম কাজ কি? এই অধ্যায়ে আমাদের প্রথম কাজ হলো আমরা অবচয়ের পরিমাণ নির্ধারণ করব। ওকে, তো অলরেডি আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি অবচয় কাকে বলে, তাই না? আচ্ছা ধরো এটা একটা গাড়ি। তো আমরা এই গাড়িটা কিনেছি কত দিয়ে? 50 লাখ টাকা দিয়ে। এই গাড়িটা আমরা ইউজ করতে পারবো কয় বছর? 20 বছর। তো এই যে গাড়িটা আমরা 50 লাখ টাকা দিয়ে কিনলাম,
এটাকে বলা হবে গাড়ির ক্রয় মূল্য। কি বলা হবে? ক্রয় মূল্য। ওকে, এবং এই গাড়িটাকে আমরা ইউজ করব কত বছর? 20 বছর। সো এই 20 বছরকে আমরা কি বলতে পারি? সময়কাল। তো আজকে গাড়িটা আমি 50 লাখ টাকা দিয়ে কিনেছি, আজকে গাড়িটার মূল্য কত? এই গাড়িটার আজকের মূল্য কত? 50 লাখ। তো 1 বছর ইউজ করার পর গাড়িটার মূল্য কি আর 50 লাখ থাকবে না কমে যাবে? কমে যাবে। যতটুকু কমে যাবে সেটাকে আমরা কি বলবো? এখন বলো তো যে এই যে আজকের 50 লাখ টাকা মূল্যের গাড়ি 1 বছর ইউজ করা হলে 1 বছর পর এটার মূল্য কতটুকু কমবে? ডু ইউ নো? কত কমবে? গাড়িটার আজকের মূল্য কত? 50 লাখ। ইউজ করা যাবে কয় বছর? 20 বছর। অলরেডি আমি 1 বছর ইউজ করে ফেলেছি, ফলে গাড়িটার মূল্য কমে গেছে। যতটুকু কমে গিয়েছে সেটার নাম কি? অবচয়। এখন বলো কত কমছে? তুমি কি বলতে পারবা? কারো পক্ষে বলা সম্ভব? উত্তর হলো না, কারো পক্ষেই বলা সম্ভব না কতটুকু মূল্য কমেছে, যদি না আমি তোমাকে একটা ইনস্ট্রাকশন দিই। সেটা হলো যে সরলরৈখিক পদ্ধতিতে মূল্য কতটুকু কমেছে, বা ক্রমহ্রাসমান পদ্ধতিতে মূল্য কতটুকু কমেছে, বা বর্ষ সংখ্যা পদ্ধতিতে মূল্য কতটুকু কমেছে, বা কর্মঘণ্টা পদ্ধতিতে মূল্য কতটুকু কমেছে। যদি এইরকম কোনো ইনস্ট্রাকশন আমি তোমাকে না দিই, তোমার পক্ষে কি বের করা সম্ভব মূল্য কত কমেছে? না। তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা একটা সম্পদ ব্যবহার করলে অবশ্যই এটার ভ্যালু হ্রাস পাবে, যাকে আমরা অবচয় বলবো। বাট ভ্যালুটা কতটুকু হ্রাস পাবে, অবচয়টা কত হবে, এটা কিন্তু আমরা আন্দাজে নির্ণয় করতে পারবো না। তো কতটুকু ভ্যালু হ্রাস পেলো, অবচয় কত হলো, এটা নির্ণয় করার জন্য আমরা কিছু মেথড বা কিছু অ্যাপ্রোচ বা কিছু টেকনিক ফলো করব। তো এরকম অনেক টেকনিক আছে, অনেক মেথড আছে, বাট আমরা প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি মোস্ট কমন মেথড কয়টা? 5টা। কয়টা? 5টা। তাহলে তুমি এই অধ্যায়ে যখনই অবচয় নির্ণয় করবা, তুমি দেখবা যে বেশিরভাগ ম্যাথে অবচয় নির্ণয়ের জন্য কয়টা মেথডকে ফলো করা হয়েছে? 5টা মেথডকে ফলো করা হয়েছে। এই মেথডগুলো কার মেথড? অবচয় নির্ণয়ের মেথড। কার মেথড? অবচয় নির্ণয়ের মেথড। তুমি একটা সম্পদ ব্যবহার করেছো, সম্পদের ভ্যালু হ্রাস পেয়েছে, তার মানে অবচয় হয়েছে। এখন এই অবচয়ের পরিমাণ কত তুমি যদি নির্ণয় করতে চাও, ইউ ক্যান ফলো দিস মেথডস, ওকে, or you can apply these methods to calculate the amount of annual depreciation. বুঝতে পেরেছো? তাহলে একটা সম্পদ ব্যবহারের ফলে বছরে কয় টাকা অবচয় হবে সেটা আমরা নির্ণয় করতে পারি এই মেথডগুলোকে অ্যাপ্লাই করে। তো প্রথম মেথডটার নাম কি সবাই বলো? সরল রৈখিক পদ্ধতি। দ্বিতীয় মেথডটার নাম কি? ক্রমহ্রাসমান বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। ওকে, ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। তৃতীয় মেথডটার নাম কি? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ওকে, চতুর্থ মেথডের নাম কি? কর্মঘণ্টা পদ্ধতি। পঞ্চম মেথডের নাম কি? উৎপাদন একক পদ্ধতি। ওকে, আচ্ছা লেখার দরকার নেই, আমি স্লাইড দেবো, ছবি তুলে বাসায় লিখো। ওকে, তো চলো আমরা এখন দেখে নেই যে এই মেথডগুলো ফলো করে আমরা কিভাবে অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে পারি। আমাদের মাথায় সবসময় এটা রাখতে হবে, এই যে মেথডগুলো দেয়া হলো, এই মেথডগুলোর কাজ কি? বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা। কি কাজ? বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা। ওকে, এই যে আমি গাড়িটা 1 বছর ইউজ করলাম, এই গাড়িটার ভ্যালু কতটুকু কমে গেল, অবচয় কত হলো, এটা আমি যদি চাই সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে পারবো, অথবা যদি চাই ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করে অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে পারবো, অথবা যদি চাই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করে আমরা অবচয়ের পরিমাণ নির্ণয় করতে পারবো, অথবা যদি চাই কর্মঘণ্টা পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারি অবচয়ের পরিমাণটা বের করার জন্য, অথবা আমরা উৎপাদন একক পদ্ধতিটাকেও অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবং এক একটা পদ্ধতি অনুযায়ী আমার অবচয়ের পরিমাণটা কী হবে বলো তো? এক এক রকম হবে। ওকে, প্রতিটা পদ্ধতি অনুযায়ী কিন্তু অবচয়ের পরিমাণ সেম হবে না। যেমন তুমি যদি সরলরৈখিক পদ্ধতিতে এই গাড়িটার অবচয় নির্ণয় করো, দেখবে 20 বছর প্রতি বছর তোমার অবচয়ের পরিমাণ কি? সেম। কিন্তু যখন তুমি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় করবা, নির্ণয় করবা,
তখন ফার্স্টের দিকে বেশি হবে, পরের দিকে কম হবে। ক্রমান্বয়ে তোমার কি হবে, অবচয়ের পরিমাণটা কমতে থাকবে। ফার্স্টের দিকে বেশি বেশি অবচয় হবে, পরের দিকে কম কম অবচয় হবে। বর্ষ সংখ্যার সমষ্টি তো সেম, একই রকম হবে। কর্মঘণ্টা পদ্ধতিতে তুমি যে বছর গাড়িটাকে বেশি ইউজ করবা ওই বছর তোমার অবচয় কি হবে, বেশি হবে। যে বছর যত বেশি ব্যবহার করবা সে বছর তত বেশি অবচয় হবে। যে বছর যত কম ইউজ করবা গাড়িটাকে সে বছর তত কম অবচয় হবে। এবং উৎপাদন একক পদ্ধতিতে যদি অবচয় করো, এটা আসলে গাড়িকে তো আর আমরা উৎপাদন কাজে ব্যবহার করি না, তো ওইটা কর্মঘণ্টার মতোই। যেমন যত বেশি কর্মঘণ্টা ইউজ করা হবে, গাড়িটাকে কাজে লাগানো হবে, তত বেশি অবচয়। তেমনি কোনো একটা মেশিনকে দিয়ে যত বেশি উৎপাদন করবা, যে বছর যত বেশি উৎপাদন করবা সে বছর তত বেশি অবচয় হবে। যে বছর যত কম উৎপাদন করবা মেশিনের অবচয় তত কম হবে। ওকে, এইগুলো হলো অবচয় ধার্যের পদ্ধতি। তো স্যার ওকে, তো চলো এখন আমরা এক্সপ্লেইন করব কিভাবে আমরা সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে পারি। ওকে, তো ধরো আমরা একটা মেশিন কিনেছি। ওকে, আমরা একটা মেশিন কিনেছি কত টাকা দিয়ে, সাপোজ 1 লাখ টাকা দিয়ে। তো মেশিনের ক্রয় মূল্য কত টাকা, 1 লাখ টাকা। এখন মেশিনটা আমাদের মানে ফ্যাক্টরিতে আনার জন্য ধরো আমাদের 20,000 টাকা পরিবহন খরচ দিতে হয়েছে, এবং মেশিনটাকে কর্মক্ষম করার জন্য ধরো আমাদের 30,000 টাকা সংস্থাপন ব্যয় করতে হয়েছে। ওকে, তাহলে দেখো এই যে মেশিন, এই মেশিনটা আমরা ক্রয় করেছি কত টাকা দিয়ে, এটার ক্রয় মূল্য কত, 1 লাখ। এবং এই মেশিনটা ক্রয়ের সাথে আরও কিছু খরচ জড়িত আছে, যেগুলোকে আমরা বলবো কি আনুষঙ্গিক খরচ। যেমন ক্রয় পরিবহন বা মেশিনের ক্রয় পরিবহন বা মেশিনের পরিবহন খরচ কত, 20,000। এবং মেশিনটা সংস্থাপন করার জন্য ব্যয় হয়েছে কত, 30,000। টোটাল কত, 50,000। তাহলে মেশিনের ক্রয় মূল্য কত, 1 লাখ প্লাস আনুষঙ্গিক খরচ কত, 50,000। টোটাল কত, 1,50,000। এই 1,50,000 টাকাকে আমরা কি বলবো, মেশিনের প্রকৃত মূল্য। কি বলবো, মেশিনের প্রকৃত মূল্য। ক্লিয়ার? তো আমরা যখন অবচয় ধার্য করব, যে পদ্ধতিতেই আমরা অবচয় ধরি না কেন, আমরা কিন্তু জাস্ট ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো না, আমরা অবচয় ধরবো কার উপর, প্রকৃত মূল্যের উপর। কার উপর, প্রকৃত মূল্যের উপর। ওকে, আচ্ছা ধরো আমি মেশিনটা কিনেছি আজকে 1 লাখ টাকা দিয়ে, আনুষঙ্গিক ব্যয় হলো 50,000, টোটাল কত, 1.5 লাখ প্রকৃত ক্রয় মূল্য। ওকে, এই মেশিনটা আমরা ইউজ করতে পারবো 5 বছর। তো 5 বছর পর এই মেশিনটা আর ইউজ করার মতো অবস্থায় থাকবে না, এটা আর আমাদের কাজে আসবে না। আচ্ছা বলো, তখন কি আমরা মেশিনটা ফেলে দিব? নো, স্বাভাবিকভাবেই কি করব, ওইটা ভেঙে চুরে যাবে, আমরা কেজি দরে বিক্রি করে দিব। তাহলে আমি আজকে একটা মেশিন কিনলাম, এটার আয়ুষ্কাল তত বছর ব্যবহার করলাম, দেন এটা যখন কর্মহীন হয়ে পড়বে, আর কর্মক্ষম থাকবে না, তখন এটাকে বিক্রি করে দিয়ে আমি কিছু টাকা পাবো। ধরো আমি 10,000 টাকা পাবো এটাকে ওই লোহার দরে বিক্রি করে। এই 10,000 টাকাকে আমরা বলবো ভগ্নাবশেষ মূল্য। কি বলবো, ভগ্নাবশেষ মূল্য। ওকে, তো আমরা যদি সম্পদের প্রকৃত ক্রয় মূল্য থেকে, অর্থাৎ ওই যে 1,50,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ আয়ুষ্কাল শেষে যখন আর মেশিনটা ইউজ করা যাবে না, কেজি দরে বিক্রি করে দিয়ে যে টাকাটা পাচ্ছি 10,000, সেটা বাদ দিই, তাহলে 1,50,000 হলো কি প্রকৃত ক্রয় মূল্য, মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত, 10,000, তাহলে হচ্ছে কত, 1,40,000। এই 1,40,000 টাকার উপরে আমরা প্রতি বছর অবচয় ধরবো। দ্যাটস ওয়াই এই 1,40,000কে বলা হবে কি স্যার, অবচয়যোগ্য মূল্য। কি বলা হবে, অবচয়যোগ্য মূল্য। এগুলো খুবই কোর কনসেপ্ট এই চ্যাপ্টার ম্যাথগুলো করার জন্য। তাহলে আমরা যখনই কোনো অবচয় ধার্য করতে চাইবো, at first we should know the purchase price of asset, and then we have to add other relevant cost associated with purchasing the asset. Okay, এবং আমরা যখন পারচেস প্রাইসের সাথে, ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক ব্যয়গুলোকে যোগ করে দিব, আমরা যে রেজাল্টটা পাবো 1,50,000 বলতেছি, ওই রেজাল্টটার নাম কি হয়ে যাবে, প্রকৃত ক্রয় মূল্য। এবং আমরা কি ডিরেক্ট প্রকৃত ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো? উত্তর হলো না, নেভার। আমরা কি করব, প্রকৃত ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে দিব।
তাহলে আমরা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটার নাম হবে কি অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ আমরা অবচয়যোগ্যের মূল্যের উপর কি ধরবো অবচয় ধরবো। ক্লিয়ার? এখন বলো আমরা কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে চাচ্ছি? সরল রৈখিক পদ্ধতি, রাইট? এই সরল রৈখিক পদ্ধতিটাকে আমরা স্ট্রেট লাইন মেথড বলে থাকি। কি বলি? স্ট্রেট লাইন মেথড, সংক্ষেপে এসএলডি বলা হয়। স্ট্রেট লাইন মেথড বা সরল রৈখিক পদ্ধতি। এটাকে সরল রৈখিক পদ্ধতি কেন বলে? বিকজ অবচয় ধার্য করার ইজিয়েস্ট মেথডটাই হলো কি সরল রৈখিক পদ্ধতি। জাস্ট অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দিবা। ওকে, যেমন আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আমাদের মেশিনের ক্রয় মূল্য কত? 1 লাখ। আনুষঙ্গিক ব্যয় কত? 50,000। যোগ করলে কত হয়? এটা কি প্রকৃত ক্রয় মূল্য। এখান থেকে মাইনাস করে দিব কি ভগ্নাবশেষ মূল্য, কত? 10,000। তাহলে 1,50,000 থেকে 10,000 মাইনাস করে দিলাম, হলো কত? 1,40,000। এই 1,40,000 টাকার নাম কি অবচয়যোগ্য মূল্য। আমরা মেশিনটা কয় বছর যেন ইউজ করব? 5 বছর। তাহলে 1,40,000কে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 1,40,000 ভাগ 5। ওকে, তাহলে হয় 18,000 টাকা, সরি 28,000 টাকা, রাইট? এই যে 28,000 টাকা, এটা হলো প্রতি বছরের অবচয়। অর্থাৎ আমি মেশিনটাকে কয় বছর ইউজ করব? 5 বছর। প্রথম বছর ইউজ করার কারণে মেশিনের ভ্যালু কমে যাবে কত? 28,000। সো প্রথম বছরের অবচয় কত? 28,000। দ্বিতীয় বছর আমি মেশিনটা ইউজ করলাম, ভ্যালু কমবে আবারও কত? 28,000। সো দ্বিতীয় বছরের অবচয় 28,000। তৃতীয় বছর ইউজ করলাম, মেশিনটার ভ্যালু আবারও কমে যাবে কত? 28,000। সো তৃতীয় বছরের অবচয় কত? 28,000। এবারে চতুর্থ বছরের অবচয় 28,000। পঞ্চম বছরের অবচয় 28,000। তাহলে বলো আমি কি 5 বছরই অবচয় বের করব? নো, আমি জাস্ট একবার অবচয় বের করব। প্রথম বছরের অবচয়টা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি ওইটাকেই কি বলবো? দ্বিতীয় বছরের অবচয়। ওইটাকেই কি বলবো? তৃতীয় বছরের অবচয়। ওইটাকেই কি বলবো? চতুর্থ বছরের অবচয়। ওইটাকেই কি বলবো? পঞ্চম বছরের অবচয়। তার মানে সরল রৈখিক পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রত্যেক বছর তোমার অবচয় কি হবে? ইকুয়াল হবে। কি হবে? ইকুয়াল। তাহলে যে পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রতি বছরের অবচয় সেম, একই হয়, সমপরিমাণ হয়, ওই পদ্ধতিটাকে বলা হয় কি সরল রৈখিক পদ্ধতি। ক্লিয়ার? মনে থাকবে। ধরো একটা লোকের 5টা ছেলে, তো তুমি একজনকে জিজ্ঞেস করলা, এই বেটা তোর বাপের নাম কি? সে বললো আমার বাপের নাম মিস্টার এক্স। এখন বলো দ্বিতীয় জনকে বলার দরকার আছে তোর বাপের নাম কি? তোর বাপের নাম কি? তোর বাপের নাম কি? তোর বাপের নাম কি? নো। কেন? তারা তো আপন 5 ভাই। সো একটার বাপের নাম জানা মানে কি বাকি 4টারটা তুমি জেনে গেছো, রাইট? তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার ক্ষেত্রে 5 বছর মেয়াদ, প্রতি বছরের অবচয় তোমার বের করার দরকার নাই। তুমি প্রথম বছরের অবচয়ের পরিমাণটা যদি বের করো, ওইটাই কি হয়ে যাবে দ্বিতীয় বছর, ওইটাই কি তৃতীয় বছর, ওইটাই কি চতুর্থ বছর, ওইটাই কি পঞ্চম বছর। কারণ সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণটা কি হবে? সেম হবে। ক্লিয়ার? বুঝছো সবাই? গুড। তো সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড অ্যাপ্লাই করে তুমি যদি বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে চাও, দেন ইউ হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা। ওকে, তো বার্ষিক অবচয়ের পরিমাণ অ্যাকর্ডিং টু স্ট্রেট লাইন মেথড কি হবে? সম্পদের প্রকৃত ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল বা আয়ুষ্কাল। ওকে, তো আমরা কি বুঝলাম সম্পদের প্রকৃত ক্রয় মূল্য কি জিনিস? ওকে, এই যে ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক ব্যয়গুলো কি করতে হবে? যোগ, মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আমরা কি জানি ভগ্নাবশেষ মূল্য কাকে বলে? হ্যাঁ, মেয়াদকাল শেষে আমরা সম্পদটা বেচে যে টাকাটা পাবো, ডিভাইডেড বাই মেয়াদকাল বা আয়ুষ্কাল, অর্থাৎ আমরা সম্পদটা যত বছর ব্যবহার করব। ওকে, তাহলে সবাই এটা কিন্তু মুখস্থ করতে হবে। তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সূত্রটা কি বলো? প্রকৃত ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল বা মেয়াদকাল। আবার বলো, প্রকৃত ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল। লাস্ট ওয়ান টাইম, প্রকৃত ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল। তো এখানে আমি যে টাকাটা পাবো ওইটাই হলো বার্ষিক অবচয়। যদি মেশিনের মেয়াদকাল 5 বছর হয়, প্রতি বছরের অবচয়। যদি 10 বছর হয়, প্রতি বছরের অবচয়। যদি 20 বছর হয়, প্রতি বছরের অবচয়। আমরা কি বুঝতে পেরেছি? গুড। এবার আসো
আমরা অবচয় নির্ণয়ের আরেকটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এটা হলো অবচয় নির্ণয়ের ক্রমহ্রাসমান পদ্ধতি। ওকে, আচ্ছা, প্রথম যে পদ্ধতি ওটা তো সরলরৈখিক ছিল। এখন যদি তোমাকে বলে যে এই যে তুমি মেশিনটা কিনেছো 1 লাখ টাকা দিয়ে, যার আনুষঙ্গিক ব্যয় 50,000, যার মেয়াদকাল 5 বছর, 5 বছর পর যার ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, এই মেশিনটার প্রতি বছরের অবচয় নির্ণয় করো ক্রমহ্রাসমান পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? তাহলে বলো, এখন কি তুমি আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করবা? উত্তর হলো না। এখন কিন্তু আমি আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ এই মেথডটা হলো ডিফারেন্ট মেথড। আগেরটা সরলরৈখিক ছিল, বাট এটা কি ক্রমহ্রাসমান। তো স্যার, ক্রমহ্রাসমান পদ্ধতি কাকে বলে? ক্রমহ্রাসমান পদ্ধতি হলো যে পদ্ধতিতে ক্রমান্বয়ে অবচয়ের পরিমাণ হ্রাস পাবে। অবচয় এখানে আছে, ক্রমান্বয়ে কি হবে? হ্রাস পেতে থাকবে। প্রথম বছরে যা, দ্বিতীয় বছরে তার চেয়ে কম, তৃতীয় বছর আরো কম, চতুর্থ বছর আরো কম, পঞ্চম বছর আরো কম। এইভাবে প্রথম বছর অবচয় সর্বোচ্চ থাকবে এবং ক্রমান্বয়ে অবচয়ের পরিমাণ কি হবে? কমতে থাকবে। ওকে, তুমি যদি প্রথম বছরে থাকো 5 তলায়, দ্বিতীয় বছর 4 তলায়, তৃতীয় বছর 3 তলায়, দ্বিতীয় বছর চতুর্থ বছর 2 তলায়, নাকি এরকম কি হইতে থাকবে? নামতে থাকবে, বা অবচয়ের পরিমাণ কমতে থাকবে। দ্যাটস ওয়াই এই পদ্ধতিটাকে বলা হয়েছে কি? অবচয় নির্ণয়ের ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? গুড। এখন ক্রমহ্রাসমান পদ্ধতিতে তুমি যদি অবচয় নির্ণয় করতে চাও সরলরৈখিক পদ্ধতিতে, যেমন আমি যে এক্সাম্পলটা দিয়েছি, আমরা যে মেশিনের কথা বলতেছি, মেশিনের মেয়াদকাল কয় বছর? 5 বছর। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতিতে তুমি কি 5 বার অবচয় নির্ণয় করবা নাকি একবার? একবার। যেটা বের হবে ওটাই কি 5 বছরের অ্যান্সার, রাইট? প্রতি বছর ওই অবচয়টাকেই কাজে লাগিয়ে দিবা, রাইট? কিন্তু তুমি যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, তুমি কি একবার নির্ণয় করবা? উত্তর হলো না। তুমি একবার নির্ণয় করলে হবে না। মেয়াদকাল কত? 5 বছর। সো তোমাকে কি করতে হবে? 5 বার অবচয় নির্ণয় করতে হবে। কেন? কারণ প্রথম বছরের অবচয় যা, দ্বিতীয় বছরের অবচয় তা হবে না, তার চেয়ে কিছুটা কম হবে। তৃতীয় বছর আরেকটু কম হবে, চতুর্থ বছর আরেকটু কম হবে, পঞ্চম বছর আরেকটু কম হবে। সো সরলরৈখিক পদ্ধতিতে একবার অবচয় বের করলেই বাকি বছরের অবচয়গুলো পাওয়া যায়, বাট ক্রমহ্রাসমান পদ্ধতিতে তোমাকে প্রতি বছরই আলাদা আলাদা করে কি করতে হবে? অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। ক্লিয়ার? ওকে, তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা যদি বার্ষিক অবচয় পেতে চাই, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা এমন: সম্পদের প্রকৃত ক্রয় মূল্য, এখান থেকে আমরা মাইনাস করব কি? পুঞ্জীভূত অবচয়। তো প্রকৃত ক্রয় মূল্য থেকে সম্পদের পুঞ্জীভূত অবচয়টাকে মাইনাস করতে হবে। দেন আমরা যে রেজাল্টটা পাবো, ওই রেজাল্টের উপরে কি করতে হবে? বার্ষিক অবচয়ের হারটাকে চার্জ করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, তো এইখানে দেখো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হলো সম্পদের প্রকৃত ক্রয় মূল্য আমাদের দরকার। তো এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? নো, আমরা অলরেডি জেনে গেছি এটা কি জিনিস। আরেকটা কি দরকার? পুঞ্জীভূত অবচয়। স্যার, এই যে পুঞ্জীভূত অবচয়, দেখো একটু ডাউট কাজ করতেছে না? আমরা তো অবচয় কাকে বলে সেটা জানি, কিন্তু পুঞ্জীভূত অবচয় এটা আবার কি জিনিস? এটা কি আমরা জানি? এখানে যারা আসছো পুঞ্জীভূত অবচয় বিষয়টা জানো? জানো? সম্পদের বিপরীত হিসাব বছর শেষে যে অবচয়টা বের হয় সেটা নো। অবচয় যোগফল অবচয় যোগফল। হ্যাঁ বলো, পুঞ্জীভূত অবচয় কাকে বলে? আগের বছরের যে অবচয়, ওই অবচয়টাকে পুঞ্জীভূত অবচয় বলা হয়। আগের বছরের অবচয়কে পুঞ্জীভূত অবচয় বলে, এটাও ভুল হয় নাই। আগের বছর আর এই বছর অবচয় যোগফলকে পুঞ্জীভূত অবচয়। হ্যাঁ, গুড, ও অনেকটা ঠিক বলছে। তুমি বলো। সেম স্যার, আগের বছরের সাথে এই বছরের অবচয় যোগ করার ফলে যে অবচয়টা বের হয় তাকে পুঞ্জীভূত অবচয়। গুড, ও ঠিক বলছে। আচ্ছা, আমি তোমাদেরকে এটা একটু দেখাই। হ্যাঁ স্যার, প্লিজ কথা না। আচ্ছা, এখানে আমরা বছর ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা মেশিনটাকে ইউজ করব কয় বছর? 1 2 3 4 5 বছর। ধরো সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় বের করলাম। প্রথম বছরের অবচয় কত? 18,000। দ্বিতীয় বছর 18, তৃতীয় বছর 18, চতুর্থ বছর
18, পঞ্চম বছর 18, এগুলো হলো কি আমাদের প্রতি বছরের অবচয়। এই প্রতি বছরের অবচয়কে আমরা কি বলি? বার্ষিক অবচয়। কি বলি? বার্ষিক অবচয়, বা জাস্ট অবচয় বললেও হবে। তো আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হলো পুঞ্জীভূত অবচয়টা কি জিনিস, রাইট? তো পুঞ্জীভূত অবচয় মানে কি জানো? তুমি যে বছর আসছো ওই বছরের অবচয়ের সাথে তার আগের সবগুলো বছরের অবচয়ের যোগফল। ওকে, তুমি যে বছর আসছো ওই বছরের অবচয়ের সাথে তার আগের সবগুলো বছরের অবচয়ের যোগফলকে আমরা কি বলবো? পুঞ্জীভূত অবচয়। যেমন দেখো, আমি যদি পুঞ্জীভূত অবচয় নির্ণয় করি, একটু দেখো। আচ্ছা, প্রথম বছরের অবচয় কত? 18,000। প্রথম বছরের অবচয় 18,000। এই 18,000-এর আগে আর কোনো অবচয় আছে? নাই। তার মানে প্রথম বছরের অবচয় যা, প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় কি তাই। বলো তো দ্বিতীয় বছরের অবচয় কত? 18,000। দ্বিতীয় বছরের অবচয় কত? 18,000। এখন বলো দ্বিতীয় বছরের আগে অবচয় আছে না নাই? কয়টা আছে? একটা। তাহলে দ্বিতীয় বছরের অবচয়ের সাথে আমরা এর আগের যে অবচয় আছে সেটাকে কি করব? যোগ করব। তাহলে 18 কত হয়? 36,000 টাকা। ওকে, আচ্ছা এবার বলো তৃতীয় বছরের অবচয় কত? 18,000। এখন বলো তৃতীয় বছরের আগে কয়টা অবচয় আছে? 2টা। তাহলে এই তৃতীয় বছরের অবচয়ের সাথে আমি আগের দুইটা অবচয়কে কি করব? যোগ করে দিব। তাহলে কত হয়? তৃতীয় বছরের অবচয় কত? 18,000। তৃতীয় বছরের অবচয় হলো 18,000। এখন বলো এই তৃতীয় বছরের আগে অবচয় আছে না নাই? কয়টা আছে? দুইটা। তাহলে আমি তৃতীয় বছরের অবচয়ের সাথে তার আগের অবচয়গুলোকে যোগ করব। তাহলে কত হয়? 18-র সাথে 36,000 যোগ করলে কত হয়? 54,000। তার মানে তৃতীয় বছরের অবচয় 18, বা তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় কত? কিভাবে পেলাম যে তৃতীয় বছরের অবচয়ের সাথে তার আগের যতগুলো বছর আছে সবগুলো বছরের অবচয় যোগ করে দিলাম। চতুর্থ বছরের অবচয় কত? 18,000। আচ্ছা, চতুর্থ বছরের অবচয় 18,000, কিন্তু চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় কি 18,000 হবে? না। তাহলে চতুর্থ বছরের আগে কয়টা বছর আছে? তাহলে আমি 18,000-এর সাথে কি করব? এই আগের অবচয়গুলোকে কি করব? যোগ করব। তাহলে 18,000-এর সাথে এই তিনটার যোগফল কত? 54। এই 54কে যদি যোগ করে দেই তাহলে কত হবে? 72,000। আমরা কি বুঝতে পারতেছি? তার মানে আমরা কোনো একটা বছরের অবচয়ের সাথে তার আগের বছরগুলোর অবচয়কে যোগ করলে কি পাই? পুঞ্জীভূত অবচয় পাই। এখন এত কষ্ট করতে হয় না, অনেক সহজে এটা করা যায়। যেমন চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় কত? 72,000। এটার সাথে পঞ্চম বছরের অবচয়কে যোগ করে দাও। এই 72-এর সাথে 18,000-কে যোগ করে দাও, কত হয়? কত হয়? এই দেখো 90,000। এইটা হলো পঞ্চম বছরের কি? পুঞ্জীভূত অবচয়। বুঝেছো সবাই? তার মানে আমি কি করতে পারি? চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে পঞ্চম বছরের অবচয়কে যোগ করলে পঞ্চম বছরের পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। এইভাবে বের করতে পারি। অথবা আমরা পঞ্চম বছরের অবচয়ের সাথে তার আগের যে 4টা অবচয় সবগুলোকে যোগ করতে পারি। দুটোটা নিয়মই সঠিক। দুইভাবেই এই 18,000-এর সাথে 1, 2, 3, 4 চারটা 18,000-কে যোগ করো, দেখো কত হবে? 90। অথবা 72,000-এর সাথে 18,000-কে যোগ করো, কত হবে? 90। তার মানে আমরা দুইভাবেই পুঞ্জীভূত অবচয়টা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে যারা আছে আমাদের কি আর কোনো ডাউট আছে যে অবচয় কি জিনিস আর পুঞ্জীভূত অবচয় কি জিনিস? নো। তাহলে আমি একটা সম্পদ ব্যবহার করলাম, ওকে, আমি কি একসাথে 5 বছর ব্যবহার করতে পারবো না? 1 বছর 1 বছর 1 বছর করে। তাহলে আমরা একটা সম্পদ ব্যবহার করতেছি, প্রতি বছর ওই সম্পদের ভ্যালু যতটুকু কমতেছে সেটা হলো ওই বছরের অবচয়। সেটা কি? প্রথম বছরে যতটুকু ভ্যালু কমলো সেটা কি? প্রথম বছরের অবচয়। দ্বিতীয় বছর যতটুকু ভ্যালু কমলো সেটা কি? দ্বিতীয় বছরের অবচয়। তৃতীয় বছর যতটুকু ভ্যালু কমলো সেটা কি? তৃতীয় বছরের। এখন একটা বছরের অবচয়ের সাথে তার আগের বছরগুলোর অবচয়কে যদি আমি যোগ করে দিই, আগের বছরের অবচয়কে যোগ করবো না আগের বছরগুলোর অবচয়কে যোগ করবো? ধরো আমি তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় পেতে চাই, তাহলে তৃতীয় বছরের অবচয়ের সাথে আমি কি দ্বিতীয় বছরটাকে যোগ করব, নাকি তৃতীয় বছরের আগে যতগুলো আছে সবগুলোকে যোগ করব? আমি চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয় পেতে চাই, তাহলে চতুর্থ বছরের অবচয়ের সাথে আমি কি তৃতীয় বছরটাকে শুধু যোগ করব, নাকি চতুর্থ বছরের আগে যতগুলো আছে সবগুলোকে? তাহলে দেখো প্রতি বছর যতটুকু ভ্যালু হ্রাস পাবে সেটা হলো ওই বছরের অবচয়।
আর একটা নির্দিষ্ট বছরের অবচয়ের সাথে তার আগের সবগুলো অবচয়কে যদি যোগ করি সেটাকে আমরা কি বলবো? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জি মানে জমা করা, পুঞ্জি মানে কি? জমা করা। অবচয় একটা ব্যয়, ধরো বেতন একটা ব্যয়, আর এই ব্যয়টাকে আমরা আমাদের কাছে রাখি না, কাউকে দিয়ে দিই। ধরো আমাদের কর্মচারীকে আমরা বেতন দিলাম, এটা কি ব্যয়? বলো, টাকা কি আমার কাছে আছে না কর্মচারী পেয়ে গেছে? তারপরে আমাদের থেকে টাকা চলে গেল বেতন নামক ব্যয়ের কারণে। ভাড়া একটা ব্যয়, এই ব্যয়ের কারণে কি হলো? আমাদের থেকে টাকা চলে গেল। বিমা সালামি একটা ব্যয়, এই ব্যয়ের কারণে আমাদের কাছ থেকে কি হলো? টাকা চলে গেল। অবচয়ও তো একটা ব্যয়, কিন্তু আমরা কি কাউকে টাকা দিয়েছি? যে আমাদের গাড়ির দাম, মেশিনের দাম, দালানের দাম, ফার্নিচারের দাম কমে গেছে ধরো 10,000 টাকা বা 18,000 টাকা, আমরা কি কাউকে গিয়ে বলবো ভাই নেন এই যে আমার অবচয় হয়েছে 18,000 টাকা রাখেন? না। তাহলে আমরা কিন্তু ব্যয় দেখাচ্ছি, অবচয় নামক ব্যয় দেখাচ্ছি কত? 18,000। বাট আমরা কি কাউকে টাকাটা দিচ্ছি? নো। তাহলে আমরা যদিও ব্যয় বলতেছি, টাকাটা কাউকে দিচ্ছি না, টাকাটা আমাদের কাছেই জমা করে রাখতেছি। এই যে প্রতি বছরের অবচয়ের টাকাটা আমরা একটা ফান্ডে জমা রাখতেছি, এই ফান্ডের নামই হলো কি? পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার স্যার? সবাই কি বুঝতে পেরেছো? গুড। তাহলে দেখো, আমরা যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সম্পদের প্রকৃত মূল্য থেকে মাইনাস করব কি? পুঞ্জীভূত অবচয়। ওকে, অ্যান্ড দেন আমরা গুণ করব কি দিয়ে? বার্ষিক অবচয়ের হার দিয়ে। অর্থাৎ আমরা প্রতি বছর কত পার্সেন্ট অবচয় ধরতেছি সেই পার্সেন্টটা দিয়ে গুণ দিব, অবচয়ের শতকরা হার। তো বেশিরভাগ অঙ্কে পার্সেন্টটা দেয়া থাকে না। যদি তুমি দেখো যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলছে, ফার্স্টে তুমি যে জিনিসটাকে সার্চ করবা সেটা হলো কত পার্সেন্ট অবচয় ধরবা তুমি, অবচয়ের পার্সেন্টটা দেয়া আছে কিনা ম্যাথে। যদি বলে যে 40% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করো, তোমাকে কি বললো? ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরো, অবচয়ের হার কত? 40%। আলহামদুলিল্লাহ, পার্সেন্ট দিয়ে দিছে, তাহলে অবচয়ের হার কত হবে? 40%। কিন্তু ধরো তোমাকে বললো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরো, বাট কত পার্সেন্ট অবচয় ধরবা সেই পার্সেন্টটা দেয় নেই। তো পার্সেন্ট ছাড়া কি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরা সম্ভব না? তখন তুমি কি করবা? তুমি অবচয়ের পার্সেন্টটা বের করবা। ওকে, কিভাবে বের করবা? 1 ডিভাইডেড বাই মেয়াদকাল ইন্টু 2 ইন্টু 100। যেমন আমাদের মেশিনটা আমরা কয় বছর ইউজ করতে পারবো? 5 বছর। তাহলে 1 ডিভাইডেড বাই 5 গুণ 2 গুণ 100 ইকুয়াল 40%। যদি মেয়াদকাল 10 বছর হয়, 1 ডিভাইডেড বাই 10 গুণ 2 গুণ 100, তাহলে 20% হয়। ওকে, তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করতে গেলে আমাদের কি লাগবে? অবচয়ের শতকরা হার লাগবে। এটা যদি কোয়েশ্চেনে দেয় ওটাকেই ব্যবহার করব, যদি না দেয় তাহলে আমরা সেই হারটাকে এই সূত্র দিয়ে নির্ণয় করব। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? গুড। তাহলে আজকে আমি এতটুকুই রাখি। হ্যাঁ, আমি জাস্ট একটু রিভিউ করি তোমাদেরকে। আমাদের এই অধ্যায়ের প্রথম কাজটা কি বলো? অবচয় নির্ণয় করা। তো আমরা অবচয় নির্ণয় করব, এবং আমরা জানি যে অবচয় নির্ণয় করার জন্য বেশ কয়েকটা মেথড আছে, বেশ কয়েকটা পদ্ধতি আছে, রাইট? অনেকগুলো আছে। তোমরা যদি বই খুঁজো দেখবা প্রায় 15-16টা মেথড আছে। বাট এতগুলো মেথড আমাদের দরকার নেই। খুবই মোস্ট কমন মেথড হলো গিয়ে এই 5টা। তুমি বিবিধ 15 সাল থেকে যদি কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো দেখবে এই 5টা মেথডই আসে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করা, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করা, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা, কর্মঘণ্টা পদ্ধতিতে নির্ণয় করা, আরেকটা কি? উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করা। এই মেথডগুলোই বেসিক্যালি আসে, এগুলো খুবই কমন মেথড। ওকে, তো আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয় শিখেছিলাম, এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয় আমরা সেটাও শিখেছিলাম। তো সরলরৈখিকে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে আমাদের আরেকটা জিনিসের সাহায্য লাগে, সেটা কি? পুঞ্জীভূত অবচয়। আমরা যে বছরের অবচয় নির্ণয় করব তার আগের বছরের পুঞ্জীভূত অবচয়টাকে আমরা কি করব? মাইনাস করে দেব, এবং গুণ করব কি দিয়ে? বার্ষিক অবচয়ের হার। ওকে, বার্ষিক অবচয়ের হার বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে যখন অবচয় ধরি
কত পার্সেন্ট অবচয় আমি ধরবো সেই পার্সেন্টটাকে বলা হয় কি বার্ষিক অবচয়ের হার। তো এই পার্সেন্টেজ কোয়েশ্চেনে বেশিরভাগ সময় দেয়া থাকে, আবার কিছু কিছু সময় দেয়া থাকে না। যদি না থাকে তাহলে আমরা বার্ষিক অবচয়ের হারটা এইভাবে নির্ণয় করব, 1 ডিভাইডেড বাই মেয়াদকাল গুণ 2 গুণ 100। ক্লিয়ার? ওকে, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমরা অবচয় নির্ধারণের ক্ষেত্রে বা অবচয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। এই অনেকগুলো পদ্ধতির মধ্যে ইম্পর্টেন্ট একটা পদ্ধতি কি স্যার? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ওকে, সো তোমরা সবাই এখন আমার সাথে কোঅপারেট করে একটু মনোযোগ দাও। তো আমরা এখন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। ওকে স্যার? আচ্ছা, তো আমাদের এই পদ্ধতিটার মধ্যে বর্ষ সংখ্যার সমষ্টি কথাটা আছে। তোমরা কি জানো বর্ষ সংখ্যার সমষ্টি কথাটার মানে কি? আচ্ছা, যেমন ধরো সাপোজ আমি বললাম বছর হলো 5। আমরা যেই সম্পদটা নিয়ে কথা বলতেছি এই সম্পদের আয়ুষ্কাল বা এই সম্পদের মেয়াদকাল কয় বছর? 5 বছর। ওকে, তো বছর সংখ্যাকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি। এখন বর্ষ সংখ্যার সমষ্টি কথাটার মানে কি? আচ্ছা, আমাদের বছর কত? 5। তো আমরা মানে বছর যত 1 থেকে তত পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো লিখব। আমাদের বছর কত? 5। তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যদি লিখি 1 2 3 4 5। ওকে, যেহেতু আমাদের বছর 5, সো আমরা 1 থেকে শুরু করে কত পর্যন্ত লিখব? 5 পর্যন্ত। এইবার সমষ্টি মানে কি? যোগফল। সব কয়টাকে আমরা কি করব? যোগ করে দিব। তাহলে 1 যোগ 2 3, 3 আর 3 6 আর 4 10 আর 5 15। কত হয়? এই 15ই হলো বর্ষ সংখ্যার সমষ্টি। অর্থাৎ আমাদের মেশিনের আয়ুষ্কাল বা বছর কত? 5। তো এই 5 বছরের আমি যদি বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করি তাহলে আমি 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো লিখব এবং সবগুলো সংখ্যাকে কি করব? যোগ করব। করলে আমরা যোগফল পাচ্ছি কত? 15। তার মানে বর্ষ সংখ্যার সমষ্টি কত? 15। বুঝতে পেরেছ? আচ্ছা, অনেক সহজ না বিষয়টা? এইটাই আমরা চাইলে একটা ফর্মুলা ইউজ করে করতে পারি যে বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা কি? n × n + 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। এখানে n মানে কি? বছরের সংখ্যা কত? 5। তাহলে 5 × 5 + 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে 5 গুণ এই দুটার যোগফল 6/2 30/2 ইকুয়াল কত হয়? 15। দেখো এটা আর এটা রেজাল্ট কি মিলছে? তার মানে আমরা এভাবেও করতে পারি বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়, আবার আমরা বর্ষ সংখ্যার সমষ্টি এভাবেও নির্ণয় করতে পারি। দুটোটার রেজাল্টে কি সেম। এখন অনেকে ভাবতে পারো স্যার তাহলে কষ্ট করে এই ফর্মুলাটা আমি কেন মুখস্থ করব? আমি এটাই করি। আচ্ছা দেখো, যদি বছরের সংখ্যা 5000 হয় তাহলে 1 থেকে 5000 পর্যন্ত লিখে এগুলাকে যোগ করা, তার মানে তোমার 2.5 ঘন্টার পুরো টাইম ওই বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতেই চলে যাবে। অথচ তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে 2-3 সেকেন্ডের মধ্যেই কি করবা? ক্যালকুলেটর ইউজ করে বর্ষ সংখ্যার সমষ্টিটা নির্ণয় করে ফেলতে পারবে, রাইট? তাহলে আমরা কি বর্ষ সংখ্যার সমষ্টি কাকে বলে বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে যত বছর 1 থেকে তত পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখব, সব কয়টা সংখ্যাকে যোগ করব, যে যোগফলটা পাবো ওই যোগফলটার নামই কি? বর্ষ সংখ্যার সমষ্টি। তো বর্ষ সংখ্যার সমষ্টি আমরা এইভাবে নির্ণয় না করে আমরা ফর্মুলা ইউজ করে নির্ণয় করব n × n + 1 ডিভাইডেড বাই 2। এখানে n বলতে বছর সংখ্যাকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? এখন আমরা কি করব? এই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিটাকে ব্যবহার করে কিভাবে প্রতি বছরের অবচয় নির্ণয় করা হয় আমরা সেটা শিখব। ওকে, তো দেখো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমরা যদি বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়ের ফর্মুলাটা কি হবে? বছর সংখ্যা মাইনাস পূর্ববর্তী বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি ইনটু
সম্পদের অবচয়যোগ্য মূল্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ, আচ্ছা এইখানে কথাটা ভুল এসছে, এখানে কি লিখতে হবে? বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয় আমরা কিভাবে নির্ণয় করব? ফার্স্টে কি বসাবো? বর্ষ সংখ্যা। তো বর্ষ সংখ্যা মানে কত? 5 ধরো আমাদের মেশিনের মেয়াদকাল 5 বছর, তাহলে বর্ষ সংখ্যা কত? 5 মাইনাস পূর্ববর্তী বছর। ধরো আমি দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় বের করতেছি, তাহলে আমার বার্ষিক অবচয়টা কোন বছরের? দ্বিতীয় বছরের আগের বছর কোনটা? প্রথম। তার মানে এখানে মাইনাস হবে কত? 1। আর বর্ষ সংখ্যার সমষ্টি ওই যে আমরা বের করেছিলাম কত? 15, রাইট? গুণ দিব কি দিয়ে? অবচয়যোগ্য মূল্য দিয়ে। তো অবচয়যোগ্য মূল্য কত? যে আমাদের মেশিনের দাম কত ছিল? 1 লাখ। আনুষঙ্গিক খরচ কত ছিল? 50,000। টোটাল কত? 1.5 লাখ। ওইখান থেকে মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 20,000 ছিল। আমরা ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম না গত ক্লাসে, 20,000 ছিল। কত লিখেছিলাম? না ধরলে হয় না, গত ক্লাসের সাথে এটা ম্যাচ করে বলতে হবে না। আমরা কত ধরেছিলাম? 20,000। তো এলো আমরা গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না, 20,000 ধরেছিলাম। তাহলে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় বের করতেছি। কোন বছরের অবচয় বের করতেছি? দ্বিতীয় বছরের অবচয় বের করতেছি। তাহলে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় বা দ্বিতীয় বছরের অবচয় ফর্মুলাটা কি হবে? বছর সংখ্যা, তাই না? ধরে নিলাম কত? 5। আচ্ছা আমরা কোন বছরের অবচয় বের করতেছি? দ্বিতীয় বছরের। তাহলে দ্বিতীয় বছরের পূর্ববর্তী বছর কোনটা? প্রথম বছর। সো মাইনাস হবে কত? 1 ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি, তাই না? আমরা কত বের করলাম? 15। গুণ দেব কি দ্বারা? সম্পদের অবচয়যোগ্য মূল্য দ্বারা। তাহলে আমার দ্বিতীয় বছরের অবচয়ের পরিমাণ বের হয়ে যাবে। ওকে। আচ্ছা ধরো আমরা যদি চতুর্থ বছরের বার্ষিক অবচয় নির্ণয় করি, চতুর্থ বছরের বার্ষিক অবচয় যদি নির্ণয় করি, তাহলে আমরা কি লিখবো এখানে? বছর সংখ্যা কত? 5 মাইনাস পূর্ববর্তী বছর, রাইট? তাহলে চতুর্থ বছরের আগের বছরটা কি? তৃতীয়। তার মানে মাইনাস হবে কত? 3 ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি কত? 15। গুণ দিব কি দ্বারা? সম্পদের অবচয়যোগ্য মূল্য দ্বারা। ওকে। তো অবচয়যোগ্য মূল্য নিয়ে কোনো ডাউট আছে আমাদের? না। ক্রয় মূল্যের সাথে অন্যান্য ব্যয় যোগ করলে কি পাবো? প্রকৃত মূল্য। সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে দেব, পেয়ে যাব কি? অবচয়যোগ্য মূল্য, রাইট? আচ্ছা এই যে এখানে সম্পদের অবচয়যোগ্য মূল্য কিভাবে পাওয়া যায় লিখা আছে। তাহলে বলো তো এখন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে কি করব? প্রতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করব। আসো এখন আমরা অবচয় ধার্যের আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই পদ্ধতিটার নাম কি? উৎপাদন একক পদ্ধতি। ওকে, এটাও অবচয় ধার্যের একটা পদ্ধতি। ওকে, তো প্রতি বছর আমার সম্পদটা ব্যবহার করার কারণে কতটুকু ভ্যালু হ্রাস পেল সেটাকে আমি কি নামে ডাকবো? অবচয় নামে ডাকবো। এই অবচয়টা আমি নির্ণয় করতে পারি সরলরেখিকে, অথবা ক্রমহ্রাসমানে, অথবা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে, অথবা আরেকটা পদ্ধতি কি? উৎপাদন একক পদ্ধতিতে। তো উৎপাদন একক পদ্ধতিটা কি? দেখো আমরা যখন কোনো একটা মেশিন ক্রয় করি, যদি বলা থাকে যে এই মেশিন দিয়ে সর্বোচ্চ এত পিস পণ্য তৈরি করা যাবে, ধরো মেনশন করে দিল, সাপোজ এটা একটা মেশিন। ওকে, তো আমি যখন এই মেশিনটা কিনলাম, ধরো আমি 1 লাখ টাকা দিয়ে মেশিনটা কিনেছি এবং এটার আনুষঙ্গিক কিছু ব্যয় হয়েছে এবং এটার ভগ্নাবশেষ মূল্যও আছে। তাহলে আমি এই মেশিনটার ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক ব্যয় যোগ করলাম, ভগ্নাবশেষ মূল্য বাদ দিলাম, কি পেয়ে গেলাম বলো তো? অবচয়যোগ্য মূল্য পেয়ে গেলাম। এই মেশিনটার অবচয়যোগ্য মূল্য পেয়ে গেলাম। ধরো এটার অবচয়যোগ্য মূল্য 1,20,000 টাকা। এবং যিনি ম্যানুফ্যাকচারার, মানে এই মেশিনটা যারা তৈরি করেছে, তারা আমাকে বলে দিল যে এই মেশিনটা দিয়ে আপনি
সর্বোচ্চ 20,000 পিস পণ্য তৈরি করতে পারবেন। ওকে, তাহলে এই মেশিনটার কার্যক্ষমতা কত পিস পণ্য তৈরি করা বলো? 20,000। এই মেশিনটা দিয়ে আমি 20,000 পিস পণ্য তৈরি করতে পারবো। এরপরে এই মেশিনটা অকেজো হয়ে যাবে, আর পণ্য তৈরি করা যাবে না। তাহলে বলো এই মেশিনটার মোট উৎপাদন ক্ষমতা কত? 20,000। তো আমরা ওই মোট উৎপাদনটাকে কোথায় রাখবো? নিচে। অর্থাৎ 20,000কে কোথায় রাখবো? নিচে। ধরো প্রথম বছর আমি 5,000 পিস উৎপাদন করেছি, তাহলে আমি যদি প্রথম বছরের অবচয় নির্ণয় করতে চাই, তাহলে নিচে কত বসাবো? 20,000 একক। উপরে কত বসাবো? 5,000 একক। গুণ দিব কি দিয়ে? অবচয়যোগ্য মূল্য দিয়ে। তাহলে আমি প্রথম বছরের অবচয়টা পেয়ে যাব। ধরো দ্বিতীয় বছর আমি 8,000 পিস পণ্য তৈরি করেছি বা 8,000 একক পণ্য উৎপাদন করেছি, তাহলে দ্বিতীয় বছরের অবচয় কি হবে বলো তো? উপরে কত বসাবো? 8,000 একক। নিচে 20,000 একক। গুণ দিব অবচয়যোগ্য মূল্য দিয়ে। তার মানে উৎপাদন একক পদ্ধতিটা হলো এরকম যে আমি মোট উৎপাদন এককটাকে কোথায় বসাবো? নিচে। যে বছরের অবচয় নির্ণয় করতেছি ওই বছরের উৎপাদনটাকে কোথায় বসাবো? উপরে। আর গুণ দিব কি দ্বারা? গুণ দিব অবচয়যোগ্য মূল্য দ্বারা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছ? ওকে, এবার আসো আমরা আলোচনা করব। ওকে, অবচয় নির্ণয় করার আমরা লাস্ট যে পদ্ধতিটা নিয়ে এখন আলাপ করব, এই পদ্ধতিটার নাম কি স্যার? কর্মঘণ্টা পদ্ধতি। ওকে, দেখো উৎপাদন একক পদ্ধতি আমরা শিখেছি। আমরা যে বছরের অবচয় নির্ণয় করব ওই বছরের উৎপাদনটা উপরে থাকবে আর মোট উৎপাদনটা নিচে থাকবে। গুণ দিব কি দিয়ে? অবচয়যোগ্য মূল্য দিয়ে। এই যে ফরম্যাটটা, সেম ফরম্যাটটাই কার ক্ষেত্রে প্রযোজ্য? কর্মঘণ্টা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটা মেশিন কিনলাম, ওকে, ধরো আমরা একটা লাইট কিনেছি। এই লাইটটা কত ঘন্টা পর্যন্ত চলবে? ধরো এই লাইটটা 10,000 ঘন্টা চলবে। তাহলে এই লাইটের কর্মঘণ্টা কত? 10,000। ওকে, তো ধরো প্রথম বছরে আমি লাইটটাকে 3,000 ঘন্টা ইউজ করলাম, দ্বিতীয় বছর আমি 4,000 ঘন্টা ইউজ করলাম, তৃতীয় বছরে গিয়ে আমি এটাকে আবার 3,000 ঘন্টা ইউজ করলাম। বুঝতে পেরেছ? তাহলে আমি যে বছরে বেশি ইউজ করেছি সে বছরে কি হবে? অবচয় বেশি হবে। যে বছরে কম ইউজ করেছি লাইটটা, সেই বছরে অবচয়টা কি হবে? কম হবে। এটা কি বলা হয়? কি কর্মঘণ্টা পদ্ধতি। তাহলে আমরা কর্মঘণ্টা পদ্ধতিতে যদি বার্ষিক অবচয় নির্ণয় করতে চাই, তো মেশিনের মোট কর্মঘণ্টাটা আমরা কোথায় বসাবো? নিচে। যে বছরের অবচয় নির্ণয় করতে চাই ওই বছরের কর্মঘণ্টাটা উপরে বসাবো। গুণ দিব কি দিয়ে? অবচয়যোগ্য মূল্য দিয়ে। সবাই কি বুঝতে পেরেছ? গুড। তাহলে চলো আমরা একটু রিভিউ করি। তো আমরা দৃশ্যমান অদৃশ্যমান অধ্যায় বা অবচয় অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি, রাইট? তো এই অধ্যায়ে আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো কি? সম্পদের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা। তো আমরা সম্পদের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করার জন্য কয়টা পদ্ধতি নিয়ে কথা বললাম? 5টা। প্রথম পদ্ধতিটা কি? সরলরৈখিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা বার্ষিক অবচয়ের পরিমাণ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? সম্পদের প্রকৃত ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব এবং ভাগ দিব কি দিয়ে? মেয়াদকাল দিয়ে। এরপরে আমরা কথা বললাম কি নিয়ে? ক্রমহ্রাসমান পদ্ধতি নিয়ে। তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা যদি বার্ষিক অবচয়ের পরিমাণ পেতে চাই, আমরা কি করব? সম্পদের প্রকৃত ক্রয় মূল্য থেকে আমরা যে বছরের অবচয় নির্ণয় করতে চাই তার আগের বছরের পুঞ্জীভূত অবচয়টাকে বাদ দিয়ে দিব এবং গুণ দিব কি দিয়ে? বার্ষিক অবচয়ের হার দিয়ে। ওকে, তো বার্ষিক অবচয়ের হার কোয়েশ্চেনে দেওয়া থাকলে ওইটাই ইউজ করব, আর দেয়া না থাকলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে বার্ষিক অবচয়ের হার নির্ণয় করব। এরপর আমরা আলাপ করলাম বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি নিয়ে। তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি তুমি যদি অ্যাপ্লাই করতে চাও ফর ক্যালকুলেটিং অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাট ফার্স্ট তোমাকে বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করে নিতে হবে। তো বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়ের ফর্মুলা কি? n × n+1 / 2। এখানে n দ্বারা আমরা বছর সংখ্যা বা মেয়াদকাল বা আয়ুষ্কালকে বুঝাচ্ছি। ওকে, তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমরা যে বছরের অবচয় নির্ণয় করব, মানে বার্ষিক অবচয় যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে ফর্মুলার নিচে আমরা কাকে বসাবো? বর্ষ সংখ্যার সমষ্টি।
আর উপরে বছর সংখ্যা, সেখান থেকে মাইনাস করব যে বছরের অবচয় বের করতেছি তার আগের বছরটাকে, এবং গুণ দিব অবচয়যোগ্য মূল্য দ্বারা। ওকে, এরপর আমরা আলাপ করলাম উৎপাদন একক পদ্ধতি নিয়ে। এটা খুবই সহজ একটা পদ্ধতি। মোট উৎপাদন এককটাকে কোথায় বসাবো? নিচে। সংশ্লিষ্ট বছরের উৎপাদনটাকে উপরে, গুণ দিব কি দ্বারা? সম্পদের অবচয়যোগ্য মূল্য দ্বারা। এবং উৎপাদন একক পদ্ধতির মতোই সিমিলার টাইপের আরেকটা পদ্ধতি কি? কর্মঘণ্টা পদ্ধতি। এখানে মোট কর্মঘণ্টাটা নিচে বসাবো, যে বছরের অবচয় নির্ণয় করছি ওই বছরের কর্মঘণ্টাটা উপরে বসাবো এবং গুণ দিব কি দ্বারা? অবচয়যোগ্য মূল্য দ্বারা। ওকে স্যার, তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো? অবচয় নির্ণয়ের ফর্মুলাগুলো কি কঠিন নাকি অনেক সহজ? সহজ। ওকে, তো এখন আসো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। ওকে, আমরা এখন একটা ম্যাথ প্র্যাকটিস করব। এই ম্যাথ দেখো, আমরা এখানে স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এইখানে উদ্দীপকে যে ইনফরমেশনগুলো দেয়া আছে, এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। দেন আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। দেন আমরা বর্ষ সংখ্যার সমষ্টির পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। ওকে, এটাকে আমরা একটু পড়ে নিই যে কি কি ইনফরমেশন এখানে দেয়া আছে। তো তামিম এন্টারপ্রাইজ 2022 সালের 1 এপ্রিল তারিখে 4 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। ধরো আমরাই হচ্ছি তামিম এন্টারপ্রাইজ, এবং আমরা কি করলাম? 2022 সালের 1 এপ্রিল তারিখে আমরা কি করলাম? 4 লাখ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করলাম। ওকে, তাহলে মেশিনের ক্রয় মূল্য কত? 4 লাখ। দেন কি বললো? মেশিনটির বহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 10,000 টাকা ও 20,000 টাকা ছিল। তার মানে এগুলো হলো কি? মেশিনের আনুষঙ্গিক খরচ, রাইট? এখন বলো তো, আমরা যখন অবচয় ধরি তখন কি আমরা ক্রয় মূল্যের উপর অবচয় ধরি? নো, আমরা ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক ব্যয়গুলোকে কি করি? যোগ করে দিই। তাহলে 4 লাখের সাথে আমরা আরো 30,000 যোগ করব, তাহলে কত হয়? 4,30,000। তার মানে আমরা বলতে পারি প্রকৃত ক্রয় মূল্য, মেশিনের প্রকৃত ক্রয় মূল্য কত? 4,30,000। এবং আমরা অবচয় ধরবো কতর উপর? 4,30,000-এর উপর। 4 লাখের উপর অবচয় ধরলে অঙ্কটা কাটা যাবে। ওকে, মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 5 বছর। অর্থাৎ আমরা যে মেশিনটা কিনেছি 2022 সালে, এটাকে আমরা কত বছর ইউজ করতে পারবো? 5 বছর ইউজ করতে পারবো। ওকে, এবং ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। তো 5 বছর ইউজ করার পরে এই মেশিনটা কি ভ্যানিশ হয়ে যাবে? উধাও হয়ে যাবে? নো, এটা ভেঙে চুরে অকেজো হয়ে যাবে। তখন আমরা এটাকে ভাঙাড়ির দরে বিক্রি করে দিয়ে কত টাকা পাবো বলো তো? 40,000 টাকা পাবো। সো ভগ্নাবশেষ মূল্য কত? 40,000 টাকা। 2024 সালে 30 জুন মেশিনটি 2 লাখ টাকায় বিক্রি করা হয়। আচ্ছা, এখন বলো তো, আমরা মেশিনটা কিনেছিলাম কবে? 2022 সালে। ইউজ করা যাবে কয় বছর? 22, 23, 24, 25, 26। তার মানে আমাদের আমরা অবচয় ধরবো কত সাল পর্যন্ত? 26 সাল পর্যন্ত, রাইট? কিন্তু বলো তো, এখন কোয়েশ্চেনের বা উদ্দীপকের বা তথ্যের আলোকে আমরা কি 26 সাল পর্যন্ত অবচয় ধরবো? কেন ধরবো না? আমরা ধরবো লাস্ট 24 সাল পর্যন্ত, বিকজ আমি তো 24 সালে এটা সেল করে দিছি। যেহেতু আমি এটা 24 সালে বিক্রি করে দিয়েছি, সো আমি তো আর 25 সাল ইউজ করতে পারি নাই, 26 সাল তো আর ইউজ করতে পারি নাই। পেরেছি বলো? তো যদি এখন আমাদেরকে বলে যে এই মেশিনটার উপর অবচয় ধরো, তাহলে আমি কি 22 থেকে 26 পর্যন্ত অবচয় ধরবো, নাকি 22 থেকে 24 পর্যন্ত ধরবো? কেন? কারণ 24 পর্যন্ত আমরা মেশিনটাকে ব্যবহার করেছি, বা মেশিনটা আমাদের কাছে 24 পর্যন্ত ছিল, রাইট? গুড। তো এই হলো আর কি তথ্য। তো এই যে তথ্যগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে, চলো এটাকে আমরা একটু সামারি করি। ওকে, তো এটার সামারি টানলে বা এই তথ্যগুলোকে সামারাইজ করলে আমরা কি কি পাচ্ছি দেখো। আমরা মেশিনের ক্রয় মূল্য পাচ্ছি, রাইট? আমরা মেশিনের ক্রয় মূল্য পাচ্ছি কত টাকা? 4 লাখ টাকা। ওকে, আমরা কি পাচ্ছি? বহন খরচ পাচ্ছি কত বলো? 10,000। আমাকে হেল্প করো প্লিজ, 10,000 টাকা। এবং আমরা কি পাচ্ছি? সংস্থাপন ব্যয় পাচ্ছি
সংস্থাপন ব্যয় কত টাকা? 20,000 টাকা। এখন এই তিনোটাকে যদি আমরা যোগ করি কত হয়? 4,30,000 টাকা। এই 4,30,000 টাকা এটাকে আমরা কি বলতে পারি? প্রকৃত ক্রয় মূল্য। প্রকৃত ক্রয় মূল্য মেশিনের, রাইট? ওকে, এইখান থেকে আমি যদি মাইনাস করে দেই ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে দেই কত? 40,000 টাকা। কত স্যার? 40,000 টাকা। তাহলে আমরা কত পাই? 3,90,000 টাকা। এই 3,90,000 টাকাকে আমরা কি নামে রাখতে পারি বলতো? অবচয় যোগ্য মূল্য। গুড। এইবার আসো, আচ্ছা তাহলে আমরা এখানে 3,90,000 টাকা পেলাম, এটার নাম কি স্যার? অবচয়যোগ্য মূল্য। আমরা আর কি দেখতে পাচ্ছি? মেশিনের মেয়াদকাল, মেয়াদকাল বা আয়ুষ্কাল, রাইট? মেয়াদকাল বা আয়ুষ্কাল আমরা পাচ্ছি, এটাকে আমরা সংক্ষেপে এন বলি। কয় বছর? 5 বছর। ওকে, আর কি পেলাম? আর আমরা এটাকে বিক্রি করেছি 20 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা দরকার নেই। তাহলে দেখো এই ইনফরমেশনগুলো আমরা এখানে পেলাম, তাই না বলো? এই কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করে আমরা এই ইনফরমেশনগুলো পেয়েছি। এখন এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করেই আমরা কি করব? সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। ওকে, দেন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। দেন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে এই ম্যাথে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে কি করতে? অবচয়ের পরিমাণ নির্ণয় করতে। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। তার মানে আমরা অ্যাট ফার্স্ট স্ট্রেট লাইন মেথড অ্যাপ্লাই করে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করব, অ্যান্ড দেন আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করব, এবং সর্বশেষে আমরা কি করব? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। তার মানে আমাদের মূল করণীয়টা কি? অবচয়ের পরিমাণ নির্ণয় করা, বাট ভিন্ন ভিন্ন মেথডে, ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করে, রাইট? আমরা কি সবাই বুঝতে পেরেছি? গুড। তাহলে চলো আমরা এখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণটা নির্ণয় করে ফেলি। হ্যাঁ, আচ্ছা এগুলো আমি এমনিতেই লিখলাম তোমাদের বোঝানোর জন্য যে কি কি ইনফরমেশন দেয়। সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়। ওকে স্যার, আচ্ছা এখন বলো আমরা মেশিনটা কবে কিনেছিলাম? 2022 সালে। কথা ছিল আমরা ইউজ করব কয় বছর? 5 বছর, অর্থাৎ 26 সাল পর্যন্ত। বাট আমরা এটাকে ইউজ করেছি 24 সাল পর্যন্ত, এরপর বিক্রি করে দিচ্ছি। তাহলে আমরা কি 22 থেকে 26 পর্যন্ত 5 বছর অবচয় বের করব? নো। তাহলে আমরা 22 থেকে 24 পর্যন্ত অবচয় নির্ণয় করব। 22 সালের, 23 সালের এবং 24 সালের অবচয় নির্ণয় করব। স্যার একটা বিষয় দেখো, আমরা অবচয় করি কি বার্ষিক, অর্থাৎ 1 বছরের জন্য আমরা অবচয় নির্ণয় করি। এখন বলো তো, আমি যদি কোনো একটা মেশিন পুরো বছর ব্যবহার করি তখন আমি কি করব? 1 বছরের অবচয় নির্ণয় করব। কিন্তু 22 সালে আমরা কি মেশিনটা পুরো বছর ব্যবহার করেছি নাকি এপ্রিল থেকে ব্যবহার করি? তার মানে কি 12 মাস না 9 মাস? তাহলে বলো তো 22 সালে কি পুরো 1 বছরের অবচয় নির্ণয় করব না 9 মাসের অবচয়? তার মানে 1 বছরের অবচয়কে আমরা কি করব? 9 মাসে কনভার্ট করে ফেলবো। তাহলে যে বছরে আমি পুরো 12 মাস ইউজ করেছি ওই বছরে আমি কি করব? পুরো 12 মাসের অবচয় নির্ণয় করব। আর কোনো বছরে আমি যদি পুরো 12 মাস ব্যবহার না করি, যত মাস ব্যবহার করেছি তত মাসের অবচয় ধরবো। একদম সিম্পল, তাই না বলো? ওকে, তাহলে আসো তো আমরা এখানে লিখি। আচ্ছা তোমরা পরে উঠাও, আগে দেখো আমি কি লিখতেছি। আমরা জানি, আচ্ছা কোন পদ্ধতি এটা? সরলরৈখিক। তো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান সমান কি হবে বলো তো? উপরে কাকে বসাইতে হবে? মেশিনের প্রকৃত
মূল্য, উপরে কাকে বসাইতে হবে? মেশিনের প্রকৃত মূল্য মাইনাস হবে কি ভগ্নাবশেষ ভগ্নাবশেষ মূল্য, বাই মেয়াদকাল। রাইট? আর ভাগ দিতে হবে কি দ্বারা? মেয়াদকাল। মেয়াদকাল দ্বারা, তাই না? বলো ইকুয়াল। তো প্রকৃত মূল্য তো আমরা সবাই জানি, 4 লাখের সাথে 3 লাখ যোগ, 30,000 যোগ, তার মানে 4,30,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত? 40,000, রাইট? মেয়াদকাল কত? 5 ইকুয়াল, তাহলে উপরে কত? 3,90,000 ভাগ 5 ইকুয়াল কত? স্যার 78,000। 78,000 টাকা। ওকে স্যার, একটু সবাই খেয়াল করো। তো এইখানে আমরা বার্ষিক অবচয় পেলাম 78,000 টাকা। এটা কোন পদ্ধতি অনুযায়ী? সরলরৈখিক পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতি অনুযায়ী বার্ষিক অবচয় কত? 78। এর মানেটা কি? আমি যদি 1 বছর ব্যবহার করি তাহলে আমার অবচয় হবে কত? 78। এবার আসো 2022 সালের অবচয়, সালের অবচয়। 2022 সালের অবচয় ইকুয়াল, তো 2022 সালে আমরা কি পুরো 1 বছর ব্যবহার করেছি? নো, আমরা এপ্রিল থেকে ব্যবহার করেছি, রাইট? যেহেতু এপ্রিলের 1 তারিখে কিনেছি, সো আমরা এপ্রিল থেকে ইউজ করছি। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস হয়? 9 মাস। তাহলে বলো তো এখানে কি 9 মাসের অবচয় না 12 মাসের? 12 মাসের। তাহলে 2022 সালের বার্ষিক অবচয়ের পরিমাণ কি 78,000 হবে? নো। 78,000 ভাগ 12 ইনটু 9 গুড, তাহলে এই 78,000-কে আমরা ভাগ দিব কত দিয়ে? 12 আর গুণ দিব 9 দিয়ে। তাহলে কত হয়? 58,500। 58,500 টাকা। ওকে স্যার, তাহলে বলো আমরা কি 22 সালের অবচয় পেলাম? গুড। এবার আমরা কত সালের অবচয় নির্ণয় করব? অথবা আমরা জানো এটাকে এইভাবেও করতে পারতাম, এই যে 78,000, এটা তো 1 বছর অবচয়, এটাকে আমরা কনভার্ট করব কয় মাসে? 9 মাসে। তো এই যে নিচে 12, মানে 1 বছর 12 মাস, দ্যাটস ওয়াই নিচে 12 আর উপরে কত? 9 ইকুয়াল কত? 58,500 টাকা। এটা দুইভাবে, মানে এই কাজটাকে এইভাবেই লেখা যেতে পারে। হ্যাঁ, আমরা জানি উপরের সাথে কি হয় গুণ আর নিচের সাথে কি হয় ভাগ। আচ্ছা, এটা 22 সাল গেল। এবার আসো 2023 সালের অবচয়। স্যার তোমরাই বলো তো, আমরা মেশিনটা কিনেছিলাম 22 সালের 1 এপ্রিল, ব্যবহার করলাম, এটাকে কি আমরা 23 সালে বিক্রি করেছি? নো। তাহলে 23 সাল পুরোটা ব্যবহার করলাম। আচ্ছা 23 সালের কি এপ্রিল থেকে ব্যবহার করেছি নাকি একদম জানুয়ারি থেকে? জানুয়ারি থেকে ডিসেম্বর, পুরো 23 সালটা আমরা ব্যবহার করেছি। তাহলে 23 সালের জন্য কি আমি 9 মাসের অবচয় ধরবো না পুরো 12 মাসের? পুরো 12 মাস। তার মানে কত টাকা হবে? 78,000 টাকা। বুঝেছো স্যার? আচ্ছা, এবার আসো 2024 সালের অবচয়। আচ্ছা, আমরা যদি 2024 সালের অবচয় নির্ণয় করি, এবার বলো তো 2024 সালে আমরা কি করেছিলাম? 30 জুন মেশিনটা আমরা বিক্রি করে দিয়েছি। তাহলে বলো 24 সালে আমরা কি পুরো বছর মেশিনটা ব্যবহার করেছি নাকি 30 জুন পর্যন্ত ব্যবহার করেছি? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কয় মাস? 6 মাস আমরা কিন্তু ব্যবহার করেছি। তাহলে বলো তো 2024 সালে কি 78,000 টাকা হবে অবচয়? না, কারণ 78,000 তো 12 মাসের, এটাকে আমরা কি করব? 6 মাসে কনভার্ট করে ফেলবো। তাহলে 24 সালের অবচয় কত হবে? 78,000 গুণ নিচে 12 আর উপরে কত? 6, যেহেতু আমি 6 মাসে কনভার্ট করতেছি। 39। তাহলে কত হয়? 39,000 বা 39,000 টাকা। ওকে, কি কষ্ট। তাহলে বলো আমরা এখানে কোন পদ্ধতিতে অবচয় ধরলাম? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরলাম, রাইট? আচ্ছা একটু তাকাও সবাই। আচ্ছা। তো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? 78,000, অর্থাৎ প্রতি বছর 12 মাসের জন্য অবচয়ের পরিমাণ কত? 78,000। এখন 22 সালে আমি কেন 78,000 বলতেছি না? কারণ 22 সালে তো আমরা পুরো 12 মাস মেশিনটা ব্যবহার করি নাই। 23 সাল স্যার। নো, 22 সালে পুরো 12 মাস তো আমরা মেশিনটা ব্যবহার করি নাই। আমরা ব্যবহার করেছি কি 1 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। দ্যাটস ওয়াই আমরা 12 মাসের অবচয়কে 9 মাসে কনভার্ট করে ফেললাম।
23 সাল আমরা পুরো 12 মাস ইউজ করেছি, সো পুরো 12 মাসের 78,000 টাকাই অবচয়। 24 সালে আমরা আবার ব্যবহার করেছি কয় মাস? 6 মাস। দ্যাটস ওয়াই 24 সালে 78,000 টাকাকে আমরা কয় মাসে কনভার্ট করেছি? 6 মাস। বুঝেছো? আমি এক্সট্রা একটা জিনিস দেখাই। হ্যাঁ, এক্সট্রা আমি কি দেখাবো দেখো, এইখানে আমরা এটা আমি এক্সট্রা দেখাচ্ছি বছর আর অবচয় পেলাম না বলো? আচ্ছা, এখানে বছর 2022, 2023, 2024। আচ্ছা, 22 সালের অবচয় কত বলো তো স্যার? 58,500। 23 সালের কত? 78। 24 সালে কত? 39। প্রতি বছরের অবচয় আমরা পেয়েছি। জি স্যার। এখন আমি যদি এইখানে একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে দেখাই, পুঞ্জীভূত অবচয়। প্রথমটা সেম থাকবে। তাহলে অবচয় আর পুঞ্জীভূত অবচয় কি সেম? নো। অবচয় মানে প্রতি বছরের অবচয়, তাই না? আর পুঞ্জীভূত অবচয় মানে কি? সব দেওয়া করে। একটা নির্দিষ্ট বছরের অবচয়ের সাথে আমি যদি তার আগের অবচয়গুলোকে যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? পুঞ্জীভূত অবচয়। এখন বলো 22 সালের অবচয় কত? 58,500। এর আগে কোনো অবচয় আছে? তাহলে 22 সালে যেটা অবচয় সেটাই কি 22 সালের পুঞ্জীভূত অবচয়, 58,500। তাহলে 22 সালের অবচয় যা, 22 সালের পুঞ্জীভূত অবচয় কি তাই। কেন? কারণ আমরা তো সবাই জানি যে কোনো একটা বছরের অবচয়ের সাথে তার আগের অবচয়গুলোকে যোগ করলে কি পাওয়া যায়? পুঞ্জীভূত অবচয় পাওয়া যায়। তো 22 সালের অবচয়ের আগে তো আর কোনো অবচয় নেই, সো 22 সালের অবচয় যা ওইটাই 22 সালের পুঞ্জীভূত অবচয়। কিন্তু বলো 23 সালের অবচয় যা, সেটাই কি 23 সালের পুঞ্জীভূত অবচয় হবে? না, কারণ 23 সালের অবচয়ের আগে অবচয় আছে নাকি নাই? আছে। কয়টা আছে? একটা। তাহলে 23 সালের অবচয়ের সাথে আমি আগের অবচয়টাকে কি করব? যোগ করে দেব। তাহলে 78,000-এর সাথে 58,500 যোগ করব, তাহলে কত হয়? 1,36,500। 36,000 আসে। হ্যাঁ 36,500 ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 23 সালের পুঞ্জীভূত, 23 সালের অবচয় কত? 78,000, বাট 23 সালের পুঞ্জীভূত অবচয় কত? 1,36,500। আবার দেখো 24 সালের অবচয় কত? 39,000, অবশ্যই রাইট? 24 সালের অবচয় কত? 39,000। কিন্তু 24 সালের পুঞ্জীভূত অবচয় কি 39,000? না। কত হবে দেখো, এই যে 24 সালের যে অবচয়, এটার আগে কয়টা অবচয় আছে? দুইটা। তাহলে 24 সালের অবচয়ের সাথে আমি আগের দুইটা অবচয়কে কি করব? যোগ করে দেব। তাহলে কত হয়? 39,000-এর সাথে 500। তাহলে 39,000 যোগ 78,000 যোগ 58,500, টোটাল কত? 1,75,500। 500, রাইট? এইভাবে আমরা নির্ণয় করতে পারি। অথবা আরেকটা পদ্ধতি আছে যে 24 সালের অবচয়ের সাথে আমি কি করব? 23 সালের পুঞ্জীভূত অবচয়টাকে যোগ করে দেব, অর্থাৎ 39,000-এর সাথে যোগ করে দেব কি 1,36,500। তাহলেও কিন্তু এটাই হয়। দুইভাবেই করা যায়, যে 24 সালের অবচয়ের সাথে তার আগের পুঞ্জীভূত অবচয়টাকে যোগ করব, অথবা 24 সালের অবচয়ের সাথে তার আগে যতগুলা অবচয় আছে সবগুলো অবচয়কে যোগ করে দেব। ক্লিয়ার? তাহলে তোমরা কি পুঞ্জীভূত অবচয়ের ধারণাটা পেয়েছো? তো আমরা যদি অবচয় বের করতে পারি, পুঞ্জীভূত অবচয় বের করা কি খুবই সহজ, অনেক সহজ। তাহলে এইখানে আমরা এই যে মেশিনটা তামিম এন্টারপ্রাইজ ক্রয় করেছে, তো এই মেশিনটার উপরে কয় বছরের অবচয় নির্ণয় করলাম? 3 বছরের। কোন পদ্ধতিতে করলাম? সরলরৈখিক পদ্ধতিতে। বলো, কোনো ডাউট আছে নাকি খুবই সহজ? এবং অবচয়ের পাশাপাশি আমরা পুঞ্জীভূত অবচয়টাও বের করা শিখেছি, রাইট? না, আমাদেরকে অবচয় বের করতে হবে। ওকে, আচ্ছা, এনি ডাউট, এনি কোয়েশ্চেন? নো, ওকে। তো চলো স্যার, আমরা এখন অবচয়ের পরিমাণ নির্ণয়, এতক্ষণ কিন্তু আমরা অবচয় নির্ণয় করেছি 22, 23, 24 সালের। তো এখন আমরা আবারও কি করব? 22, 23, 24 সালের অবচয় নির্ণয় করব, বাট মেথডটা কি হয়ে যাবে? আলাদা। আগেরটা ছিল স্ট্রেট লাইন মেথড, বাট এখন আমরা ডিক্লাইনিং মেথড বা রিডিউসিং মেথডটাকে ফলো করব, রাইট? ক্রমহ্রাসমান পদ্ধতিটা। ওকে, তো আমরা একটা হেডলাইন দিয়ে নিই, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয়। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয়।
তো স্যার আমরা এখানে যারা আছে আমরা সবাই অলরেডি জেনে গেছি যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে যদি অবচয়ের পরিমাণ নির্ণয় করতে চাই we must need the percentage of annual depreciation, জি the rate of depreciation, right? আমাদেরকে অবচয়ের শতকরা হারটা জানা থাকতে হবে বা অবচয়ের বার্ষিক হারটা জানতে হবে। জানতে হবে, না হলে কি আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় করতে পারবো, নির্ণয় করতে পারবো না। এখন কোয়েশ্চেনের দিকে তাকাও তো স্যার, এখানে কি কোথাও বলছে যে তুমি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরো এত % হারে? না, যদি দিয়ে দেয় যে 10% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করো বা 20% হারে করো বা 40% হারে করো, দ্যাটস গুড, ওই রেটটাকে তুমি ইউজ করবা, ওকে। বাট আনফর্চুনেটলি আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে অবচয়ের হার দেয়া নাই। তো যেহেতু অবচয়ের হার দেয়া নাই, সো আমরা এখন কি করব, অ্যাট ফার্স্ট অবচয় নির্ণয় করব নাকি অ্যাট ফার্স্ট অবচয়ের হার নির্ণয় করব? at first অবচয়ের হার আছে। গুড, তাহলে আসো আমরা অবচয়ের হারটা নির্ণয় করে নিই। অবচয়ের অবচয় আছে। শতকরা বাইরে নেই। বা অবচয়ের বার্ষিক শতকরা হার নাকি জি স্যার। অবচয়ের বার্ষিক হার ইকুয়াল, ফর্মুলাটা কি 1 ডিভাইডেড বাই মেয়াদকাল ইন্টু 2 ইন্টু 100, এটা হলো ফর্মুলা। ওকে স্যার, তো দেখো 1 ডিভাইডেড বাই মেয়াদকাল কত, 5 ইন্টু 2 ইন্টু 100 ইকুয়াল কত হবে বলো? 40%, রাইট? এটা হয় মানে এটাই যে এরকম, যদি 0.2 ইন্টু 2 ইন্টু 100 ইকুয়াল 40% হয়। বুঝতে পারলাম? তারপরে আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরবো। এখানে আমাদের অবচয়ের বার্ষিক হারটা কত হবে? 40%, অর্থাৎ প্রতি বছর আমরা 40% হারে অবচয় নির্ধারণ করব বা অবচয় ধার্য করব। আচ্ছা স্যার, ক্রমহ্রাসমান পদ্ধতিতে যখন তোমাদেরকে অবচয় ধরতে বলবে তখন কিন্তু ইউ হ্যাভ টু ইউজ আ টেবুলার মেথড, ওকে। অবচয়ের পরিমাণ নির্ণয় করার জন্য তোমাকে একটা ছক আঁকতে হবে, একটা ছক ব্যবহার করে তোমাকে অবচয়টা নির্ণয় করতে হবে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা কি করব স্যার? ছক ব্যবহার করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। তো ছকটা কেমন হবে আমি একটু দেখাই। আচ্ছা, বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়ের টেবিল, বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়ের টেবিল, ওকে। তো দেখো টেবিলটা কিরকম। আচ্ছা, এখানে হলো বছর, ওকে। বিবরণ। এটা হলো গণনা কার্য, আচ্ছা। এটা হলো অবচয়, ওকে। আর এটা হলো পুঞ্জীভূত অবচয়, ওকে। গণনা কার্য না দিয়ে শুধু গণনা দিতে হবে? আচ্ছা, ওটা হইতে পারে, শুধু গণনাও দিতে পারো, সমস্যা নাই। আমরা কয় বছর অবচয় নির্ণয় করব? 3 বছরের, 22, 23, 24। দেখো আমি এখানে একটা ফর্মুলা, ফার্স্টে আমি একটু ফর্মুলা লিখি। আচ্ছা, আমরা এখানে অবচয় নির্ণয় করব কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে, রাইট? তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের ফর্মুলাটা কি বলো তো? অবচয় সমান সমান প্রকৃত ক্রয় মূল্য, তাই না বলো? মাইনাস কি করতে হবে? প্রকৃত ক্রয় মূল্য থেকে মাইনাস কি হবে বলো? পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, তাই না? দেন গুণ দিতে হবে কি দিয়ে? অবচয়ের শতকরা হার, এটা দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে, তাই না বলো? অবচয়ের পরিমাণ কিভাবে বের হবে? প্রকৃত ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস হবে, আর গুণ দিতে হবে কি দিয়ে? অবচয়ের শতকরা হার দিয়ে। তো আমরা 2022 সালে আছি। এখন বলো প্রকৃত ক্রয় মূল্য কত এই মেশিনটার? 4 লাখের সাথে 38,000 যোগ 4,30,000, তাই না বলো?
আচ্ছা 22 সালের আগে কি কোনো অবচয় আছে, কোনো পুঞ্জীভূত অবচয় আছে? নাই। তার মানে আমরা মাইনাস করব কি 0, যেহেতু 22 সালের আগে কি নাই, কোনো অবচয়ও নাই, পুঞ্জীভূত অবচয়ও নাই। গুণ দিতে হবে কি দিয়ে? 40% দিয়ে। এরকম কন্ডিশনাসি করতে হবে, বুঝতে পারছো? ওকে, এখন বলো তো তাহলে 4,30,000-কে আমরা যদি 40% দিয়ে গুণ দেই, ক্যালকুলেট করো কত হয়? ডু ফার্স্ট প্লেস, তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। স্যার 1,72,000 1,72,000 টাকা। বুঝে গেল? তাহলে আমরা 2022 সালের অবচয় পেয়ে গেলাম কত? 1,72,000 টাকা। ক্লিয়ার? এখন বলো 2022 সালের আগে কোনো অবচয় আছে? নাই। তার মানে 2022 সালের যেটা অবচয়, এটাই হলো 2022 সালের পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ 1,72,000 টাকা। এবার আসো, আমরা 22 সাল তো শেষ করলাম, এবার আমরা কত সালের অবচয় বের করব? 2023 ইং। সেম ফর্মুলা, প্রকৃত ক্রয় মূল্য কত? 4,30,000 মাইনাস পুঞ্জীভূত অবচয়। বলো তো 23 সালের আগে পুঞ্জীভূত অবচয় আছে না নাই? কত? 1,72,000। দেখো 22 সালে কিন্তু ছিল না, দ্যাটস ওয়াই 0 হয়েছে, বাট 23 সালের আগে পুঞ্জীভূত অবচয় আছে নাকি নাই? আছে। গুণ কত? 40%। ওকে স্যার, কত হয় বলো? তাহলে 1,30,000 আমরা এখানে কি করব? 4,30,000 থেকে মাইনাস করব 1,72,000, যে রেজাল্ট আমরা পাবো ওই রেজাল্টের উপর কত পার্সেন্ট? 40%। আচ্ছা যাক, আমি এখানে একটু ডিটেলস করেই দেই। 4,30,000 থেকে 1,72,000 বাদ দিলে কত হয় বলো তো? 1,03,000। 4,30,000 থেকে 1,72,000 মাইনাস করো, কত হয়? 2,58,000। হ্যাঁ, জি স্যার। 2,58,000। ওকে স্যার, ঠিক আছে। তো আমরা কি করতেছি? 4,30,000 থেকে 1,72,000 মাইনাস করলাম, হলো কত? 2,58,000। এটার উপরে কত পার্সেন্ট? 40%। তাহলে কত হয়? 2,58,000 40%। 1,03,200। 1,03,200। ওকে, এটা হলো 2023 সালের অবচয়। এখন বলো তো এটাই কি 23 সালের পুঞ্জীভূত অবচয় হবে? না, না, না। নো। তাহলে 2023 সালের যে অবচয়, এটার সাথে আমি কি করব? আগের পুঞ্জীভূত অবচয়টাকে যোগ করব। তো এটার সাথে আগের পুঞ্জীভূত অবচয়টাকে যদি যোগ করি কত হয়? 4,30,000। 4,30,000। তাহলে 2023 সালের পুঞ্জীভূত অবচয়টা পেয়ে গেলাম। এবার আসো আমরা 2024 সালের অবচয়টা নির্ণয় করব। ওকে, সেম ফর্মুলা। আচ্ছা 2023 সালে আমরা যখন অবচয় বের করতেছি, আমরা কি করলাম? এই যে প্রকৃত ক্রয় মূল্য 4,30,000 বসালাম, এখান থেকে মাইনাস করতে হবে কি? পুঞ্জীভূত অবচয়। তাহলে 23 সালের পূর্বের পুঞ্জীভূত অবচয় যেটা, সেটা মাইনাস করতে হবে। ওকে, তো 2,58,000। তো 2,58,000-এর উপরে আমরা 40% ধরবো, কত হয়? 1,03,200। এটা হলো 23 সালের অবচয়। তো 23 সালের অবচয় যা, তার সাথে আগের বছরের পুঞ্জীভূত অবচয়টাকে যোগ করে দিতে হবে। 23 সালের অবচয়ের সাথে তার আগের বছরের পুঞ্জীভূত অবচয় যোগ করলে আমি 23 সালের কি পেয়ে গেলাম? পুঞ্জীভূত অবচয়। 1,03,200-র সাথে 1,72,000-কে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 2,75,200। এটা হলো 23 সালের পুঞ্জীভূত অবচয়। এবার আমরা কি করব? সেম ভাবে আমরা 24 সালের অবচয় নির্ণয় করব। তো প্রথমে প্রকৃত ক্রয় মূল্য বসাতে হবে 4,30,000। এখান থেকে মাইনাস হবে কি? পুঞ্জীভূত অবচয়। আচ্ছা পুঞ্জীভূত অবচয় কত? এই যে 24 সালের পূর্বের পুঞ্জীভূত অবচয় 2,75,200। 2,75,200। ওকে, দেন এটার উপরে আমরা কয় পার্সেন্ট অবচয় ধরবো? 40%। ওকে, তো 4,30,000 থেকে আমরা যদি 2,75,200 মাইনাস করি কত হয়? 1,54,800। 1,54,800। এটার উপর 40% কত হয়? তো 1,54,800-এর 40% করলে আমি যেটা পাবো ওইটাই হলো 24 সালের অবচয়, 61,920 টাকা। ওকে স্যার, এগুলো কিন্তু সব টাকা। ওকে, এখন আমি 24 সালের পুঞ্জীভূত অবচয় বের করতে চাইলে করা যাবে নাকি যাবে না? কিভাবে করা যাবে? তাহলে আমরা কি করব? 24 সালের যে অবচয় তার সাথে তার আগের পুঞ্জীভূত অবচয়টাকে যোগ করে দেব। তাহলে কত হচ্ছে?
61,920-এর সাথে 2,75,200 যোগ করব। 3,37,120 3,37,120 টাকা। এটাই অ্যান্সার। ওকে স্যার, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এই পদ্ধতিটা কি বলা হয় কি ক্রমহ্রাসমান পদ্ধতি। এখন দেখো ক্রমহ্রাসমান কেন বলা হচ্ছে। 22 সালে তোমার অবচয় কত? 1,72,000। 23 সালে অবচয় কত? 1,03,200, তার মানে কি কিছুটা কমে গেছে। 24 সালে অবচয় কত? 61,920, তার মানে কি আরো কমে গেছে। তার মানে আস্তে আস্তে কি হচ্ছে, অবচয়ের পরিমাণটা কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হচ্ছে, ক্রমহ্রাসমান পদ্ধতি। পদ্ধতি অবচয় ধার্যের। ওকে, এখন কি আমি চলে যেতে পারি? আচ্ছা তোমরা কি এটা বুঝতে পেরেছো? এটা কি কঠিন না অনেক ইজি? অনেক easy স্যার। খুবই সহজ, তাই না? তো আমরা এখন কি করব, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিটা করব, এরপরে তুমি চলে যাও। তো চলো আমরা লাস্ট, আমাদের আজকের ম্যাথের লাস্ট রিকোয়ারমেন্ট, আবারও আমরা কি নির্ণয় করব? অবচয় নির্ণয় করব। কিন্তু বর্ষ কতে আমরা কি করেছিলাম? অবচয়। বাট মেথডটা কি ছিল? স্ট্রেট লাইন বা সরলরৈখিক। খতে আমরা কি করেছিলাম? সেম অবচয়, বাট মেথডটা কি ছিল? ক্রমহ্রাসমান। গতে আমরা কি করব? সেম অবচয়ই নির্ণয় করব, বাট এইখানকার মেথডটা কি স্যার? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ওকে, তাহলে আমরা আবারও অবচয় নির্ণয় করব, বাট এইবারের অবচয়টা হবে কোন পদ্ধতিতে? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে। তো আমরা যদি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে চাই, আমাদের প্রথম কাজটা কি জানো? প্রথম কাজ হলো বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। বর্ষ সংখ্যার সমষ্টি কত সেটা নির্ণয় করতে হবে। স্যার তোমরা কি জানো বর্ষ সংখ্যার সমষ্টি কাকে বলে? আচ্ছা দেখো, এই যে উদ্দীপকটা পড়ে আমরা দেখতেছি যে আমাদের মেশিনটার মেয়াদকাল কয় বছর? 5 বছর, রাইট? আচ্ছা মেশিনের মেয়াদকাল বা বছর কত? 5, রাইট? এটা না মেয়াদকাল 5 বছর। আচ্ছা 5 বছর, এটা একটা মানে আমি যদি ক্রমিক সংখ্যা আকারে লিখি আমি কি লিখবো বলো? 1 2 3 4 5 এভাবে লিখবো না? বছর 5 বছর। এখন 5 পর্যন্ত যদি আমি ক্রমিক সংখ্যাগুলো লিখি 1 2 3 4 5, এবার এগুলাকে সমষ্টি মানে কি করব? যোগ। তাহলে বলো তো রেজাল্ট কত হয়? 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15। কত হয়? 15। এই 15ই হলো বর্ষ সংখ্যার সমষ্টি। ওকে, আমাদের বছর কত? 5। তো এই যে 5 বছরের সমষ্টি কত, অর্থাৎ 1 2 3 4 5 এই সব কয়টা সংখ্যাকে যোগ করলে কত হয়? 15। এইটাকে আমি আরেকটা ফর্মুলা দিয়ে মানে নির্ণয় করতে পারি। তার মানে আমি এখানে কি লিখলাম? এটা আমরা কি বের করলাম? বর্ষ সংখ্যার সমষ্টি। এই বর্ষ সংখ্যার সমষ্টি এভাবে বের করা যায়। অথবা তুমি যদি চাও আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারো, n ইন্টু n1 n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে n মানে বছর সংখ্যা কত? 5 ইন্টু 5 প্লাস 1 বাই 2, তাহলে 5 ইন্টু 6 বাই 2 ইকুয়াল 30/2 ইকুয়াল কত? 15। বুঝেছো? তো এখানেও 15, এখানেও কত হয়েছে? 15। তার মানে বর্ষ সংখ্যার সমষ্টি তুমি এইভাবে বের করতে পারো, অথবা এইভাবেও নির্ণয় করতে পারো। আচ্ছা এটা বেশি সুবিধাজনক না? এখন যদি বর্ষ সংখ্যা হয় ধরো 5000, তাহলে তুমি 1 যোগ 2 যোগ 3 যোগ 3 ধরো তখন কি করবা? তখন কি এইভাবে বের করবা? তোমার তোমার 2.5 ঘন্টা টাইম তো এই বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে চলে যাবে। সো এটা আর কি জাস্ট আমরা বিষয়টা বোঝার জন্য আমি এটা দেখালাম, বাট অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, আচ্ছা স্যার বর্ষ সংখ্যা যে n এর মান যদি 2 হয় তাহলে এই যে 2 ইন্টু 2 প্লাস 1/2, হ্যাঁ কাটো 2 2 কাটো, এখানে 3 হবে। ওকে স্যার, তাহলে আসো আমরা এট ফার্স্ট কি করব? বর্ষ সংখ্যার সমষ্টিটা নির্ণয় করব। তাহলে চলো আমরা নির্ণয় করে নেই বর্ষ সংখ্যার সমষ্টি। আচ্ছা বর্ষ সংখ্যার সমষ্টি ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা n হচ্ছে 5 প্লাস 1/2 ইকুয়াল এখানে কত হবে বলো তো? 15।
আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম কত 15। ওকে, তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবশ্যই বের করার জন্য বা নির্ণয় করার জন্য অ্যাট ফার্স্ট তোমাকে বর্ষ সংখ্যার সমষ্টিটা নির্ণয় করতে হবে। এবার আসো আমরা অবশ্যই নির্ণয় করি। দেখো আমরা জানি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয়ের সূত্রটা কি? উপরে আমরা কি বসাবো বলো তো? বছর সংখ্যা মাইনাস পূর্ববর্তী বছর, রাইট? আর নিচে কাকে বসাবো বলো? বর্ষ সংখ্যার সমষ্টি। বর্ষ সংখ্যার সমষ্টি। বর্ষ সংখ্যার সমষ্টি। সমষ্টি এটাকে আমরা নিচে বসাবো, রাইট? গুণ দিব। আচ্ছা, আমরা এটা অবচয়যোগ্য মূল্য লিখতে পারি, হ্যাঁ, গুণ অবচয়যোগ্য মূল্য। বুঝি আমরা সবাই তো জানি প্রকৃত ক্রয় মূল্য থেকে ভগ্নাংশের মূল্য মাইনাস করলে কি পাওয়া যায়? অবচয়যোগ্য। অবচয়যোগ্য মূল্য। আমরা এই ম্যাথের ফার্স্টেই দেখেছিলাম যে 4 লাখ টাকা ক্রয় মূল্য, এটার সাথে আমরা যোগ করব কত? 30,000, তাহলে 4,30,000 এটা প্রকৃত ক্রয় মূল্য। এখান থেকে মাইনাস করব ভগ্নাংশের মূল্য 40,000, পাবো কত? 3,90,000। এই 3,90,000 টাকা হলো কি? অবচয়যোগ্য মূল্য। বুঝছো? গুড। এবার আসো আমরা ফার্স্টে কত সালের অবচয় নির্ণয় করবো বলো? 2022 ইং। স্যার এটা তো সংখ্যা লাগবে না? দরকার নেই। 2022 ইং সালের অবচয়। আমরা জাস্ট ক্রমরা সমানটা ছক দিয়ে করবো, আর বাকিগুলো করার দরকার নেই। ওকে স্যার, একটু সবাই ভালো করে খেয়াল করো প্লিজ। আচ্ছা, এখানে বলো বছর সংখ্যা কত? 5। আমরা তো ফর্মুলা লিখলাম, তো বছর সংখ্যা কত বলো? 5 মাইনাস 22 সালের পূর্বে কয়টা বছর আছে? আমাদের স্টার্টিং বছর কি 22? এর পূর্বে কোনো বছর আছে? নো, তার মানে 0। নিচে বর্ষ সংখ্যার সমষ্টি কত? 15 ইন্টু অবচয়যোগ্য মূল্য কত? 3,90,000 ইকুয়াল 5/15 ইন্টু 3,90,000 ইকুয়াল এখন কত হয় বলো? 3,90,000কে 5 দিয়ে গুণ দিবা আর 15 দিয়ে ভাগ দিবা। ওকে, 1,30,000। তাহলে হয় কত? 1,30,000 টাকা, তাই না বলো? এটা যদি আমি রাখি তাহলে আমার অঙ্কটা কাটা যাবে। বলো তো কেন? বিকজ আমি এই যে ফর্মুলাটা যে লিখলাম, এই ফর্মুলাটা কি? বার্ষিক অবচয়। এটা কি? 1 বছরের অবচয়, তার মানে এটা হলো ওখানে 7 বার্ষিক অবচয়, রাইট? এটা 7 মাসের। বাট আমরা এখানে কি আমি কি প্রথম বছর 1 বছর ইউজ করেছি? মানে 22 সালে কি আমি 1 বছর ইউজ করেছি? না। কয় মাস? 9 মাস। তাহলে গুণ দিতে হবে। 7 গুণ উপরে কি 9 আর নিচে কি 12, গুণ 9/12। তাহলে গুণ উপরে 9 নিচে 12 ইকুয়াল কত হয়? 1,30,000কে 9 দিয়ে গুণ দাও, 12 দিয়ে ভাগ দাও, 97,500 টাকা হলো স্যার। গুড। এবার আসো 2023 ইং সালের অবচয়। এটা আসলে 1,30,000। আচ্ছা, এখন ও আচ্ছা। 2023 সালের কথা যদি আমরা বলি তাহলে আমাদের বছর সংখ্যা কত? 5 মাইনাস পূর্ববর্তী বছর কয়টা আছে? 23-এর আগে কয়টা বছর? একটা, তাহলে 1 ভাগ বর্ষ সংখ্যার সমষ্টি কত? 15 গুণ 3,90,000, তাই না? অবচয়যোগ্য মূল্য। এখন বলো 23 সালে আমি মেশিনটাকে পুরো বছর ব্যবহার করেছি, তার মানে পুরো বছরের অবচয় দেবো। এখানে কোনো কনভার্টারের দরকার আছে? নাই। ওকে ফাইন, তাহলে 4/15 ইন্টু 3,90,000 ইকুয়াল কত হবে? 1,04,000 টাকা হলো। আচ্ছা, এখন আসো 2024 ইং সালের অবচয় ইকুয়াল সেম বর্ষ সংখ্যাগত বছর সংখ্যাগত 5 মাইনাস পূর্ববর্তী বছর কয়টা আছে? 24 সালের পূর্বে কয়টা বছর আছে? 2টা, তাহলে মাইনাস হবে কত? 2 ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি কত? 15
ইন্টু 3,90,000 গুণ এখানে তো 1 বছর, রাইট? 1 বছর না? তো 24 সালে আমি কি পুরো 1 বছরের অবচয় ধরবো না? কেন ধরবো না? বিকজ আমি তো পুরো বছর ব্যবহার করি নাই, 30 জুন পর্যন্ত ব্যবহার করেছে। তাহলে কয় মাস? 6 মাস। তাহলে আমরা এটা 1 বছর অবচয়, এটাকে 6 মাসে কনভার্ট করব। উপরে 6, নিচে 12, তাই না বলো? জি স্যার। তাহলে 3/15 গুণ 3,90,000 গুণ 6/12 ইকুয়াল কত হয়? 39,000। আচ্ছা, ফার্স্টে 3,90,000কে গুণ দাও 3 আর ভাগ দাও 15 দিয়ে, কত হয়? 3,90,000 গুণ 3 ভাগ 15, 78,000। 78,000। এটাকে গুণ 6/12, এই যে অংশটা। তাহলে 78,000কে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দাও, 39,000 টাকা স্যার। 39,000 টাকা। তাহলে দেখো স্যার, আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করলাম। তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা কি অনেক কঠিন নাকি খুবই সহজ? খুবই সহজ। অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে বলো তো? বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। অ্যান্ড দেন আমরা যত বছর মেশিনটা ইউজ করেছি বা কোয়েশ্চেনে যত বছর অবচয় ধরতে বলবে তত বছরের আমরা অবচয় ধরবো। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি বলো তো? 1 বছরের অবচয় পাচ্ছি, রাইট? এবার আমি যদি পুরো 12 মাস ইউজ করি তাহলে 1 বছরের অবচয় ধরবো। যদি আমি 12 মাস ইউজ না করি, যত মাস ইউজ করব তত মাসে কনভার্ট করে নিব। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? গুড। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, একটা জায়গায় আমার ভুল হয়েছে। এই যে 1 মিনিট, ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা অবচয় বের করলাম না, ওইখানে কিন্তু আমরা ভুল করে ফেলছি। এত বড় আমরা প্রতি বছরই 1 বছর করে ধরছি। দেখো 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 দেখো, ছাগল কোথায়? এই তুমি তুলছো? দেখছো? এই যে এই যে আমরা কি করছি, এই যে ফর্মুলার মধ্যে মান বসাই দিছে। তো ফর্মুলার মধ্যে মান বসে তো 1 বছরে, তো ওটা আবার কনভার্ট করতে হবে না? প্রথমটা 9 মাসে কনভার্ট করতে হবে, পরেরটা 6 মাসে কনভার্ট করতে হবে। আমরা কি করছি? নেক্সট ক্লাসে আমি আবারও ওই যে ক্রমহ্রাসমান করাবো তাহলে।